দেখুন, প্রতিদিন আমার অনুষ্ঠানে যে খবরগুলো আপনারা পান, যে বিশ্লেষণগুলো শোনেন, সেগুলো আপনাদের উদ্বেগ বাড়ায়। আজকে যখন রাজ্য থেকে দূরে, শহর থেকে দূরে, মনে হলো একটু অন্যরকম হোক না। আজ আপনাদের একটা লড়াইয়ের গল্প শোনাবো। না, তবে রাজনৈতিক লড়াই নয়। এই লড়াই তার থেকে অনেক অনেক কঠিন। এই লড়াই আসলে নবগ্রাম থেকে নাসায় পৌঁছানোর লড়াই। যে লড়াই শুরু হয়েছিল ছোট্ট একটা ওই 12 ফিট বাই 14 ফিটের ঘরে, মাথায় অ্যাসবেস্টাসের ছাউনি, 6জন ভাই বোনের সংসার, উপার্জনশীল একমাত্র বাবা, দারিদ্র্যের সঙ্গে প্রতিদিন প্রতি রাতের লড়াই। এবং অনেক ক্ষেত্রে পেট ভরতো না, আধ পেটা খেয়ে ছেলেটাকে শুতে যেতে হতো। সেই জন্যই বোধহয় সারা রাত ধরে তিনি বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখতেন। আর সেই মানুষটা এক যুগ ধরে নাসায় কাজ করার পর 2023 সালে নাসার জেপিএল অ্যাওয়ার্ড পেলেন। তিনি এমন এক বঙ্গ সন্তান যার জন্য আমরা সবাই গর্বিত। তিনি ডক্টর গৌতম চট্টোপাধ্যায়। দাদা, প্রথমে আমি জানতে চাইবো, যেটা আজকালকার ছেলেমেয়েরা অনেকে ভাবতেও পারবে না, সেটা হচ্ছে আপনার বাড়িতে ক্লাস 9 অবধি বিদ্যুৎ সংযোগ ছিল না। এই ইন্টারনেটের যুগে আমরা ভাবতেও পাচ্ছি না, সেখানে হারিকেনের আলোয় একটা ছেলে স্বপ্ন দেখত, এবং সেই স্বপ্ন দেখতে দেখতে কবে সে বুঝতে পারলো যে আসলে মহাকাশ তাকে ডাকছে। ছোটোবেলা থেকেই আসলে, যে আমি বললাম, তুমি যে বললে যে স্বপ্ন দেখতাম, কেন আধ পেটে খাওয়ায় অবস্থা যদি কেউ ঘুমোতে যায় তখন ঘুম আসতে চায় না। আর স্বপ্ন এমনই একটা জিনিস যে স্বপ্ন দেখতে কোনো পয়সা লাগে না, মানে বড় বড় স্বপ্ন দেখা যায়। আমাদের বাড়িতে তো নিউজ পেপার আসতো না, কিন্তু আমাদের পাশেই একটা ক্লাব ছিল, নবগ্রাম সেবক সংঘ। তা ওখানে গিয়ে না আমি আর আমার ভাই, আমরা ছোটোবেলায় প্রতিদিনই গিয়ে ওই আনন্দবাজার স্টেটমেন্ট আগা পাঁচতলা পড়ে ফেলতাম। ওটাই আমাদের প্রথম কাজ ছিল। আর ওখানে তখন পড়তাম যে বিভিন্ন রকম সায়েন্সের খবর, যেমন রিচার্ড ফাইনম্যান ক্যালটেকে কী কাজ করছেন, তারপর আমাদের স্পেস নাসা কী করছে, ওগুলো দেখে এত মানে রোল প্লে যাকে বলে না, ওই ঘুমিয়ে ওগুলো ভাবতাম যে আমি কি একদিন সায়েন্টিস্ট হতে পারবো। এখানে বলি, এপিজে আব্দুল কালামের অসাধারণ একটা কথা হচ্ছে যে স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যেটা তোমায় জাগিয়ে রাখে। এক্স্যাক্টলি, অসাধারণ। সেই জেগে জেগেই স্বপ্ন দেখতাম। আর তখন মনে হতো যে আচ্ছা, এর জন্য তো পড়াশোনা করতে হবে, অধ্যাবসায় করতে হবে। কোনো রকম মানে বইপত্র অভাব ছিল। আমার ভাই আর আমি, আমার ভাইয়ের নাম বুদ্ধদেব চট্টোপাধ্যায়, আমরা একই ক্লাসে ভর্তি মা বাবা করেছিল, ওকে এক ক্লাস এগিয়ে, কেননা 2 সেট বই কেনার ক্ষমতা ছিল না আমাদের, যাতে শেয়ার করতে পারেন। আমরা 1 সেট বই নিয়ে পড়াশুনো করতাম। আমি পড়তাম, ও শুনতো, ও পড়তো, আমি শুনতাম। এভাবে আমরা পড়াশুনো করেছি। তখন ওগুলো দেখতাম, ভাবতাম যে আমার মা বাবা একটা কথা বলতেন যে আমাদের মতো যাদের অর্থনৈতিক অবস্থা, তাদের কিন্তু একটাই পথ, যে পড়াশুনো করা আর অধ্যাবসায়ের কোনো বিকল্প নেই। আমরা সেটা মানতাম, সে আমরা 6 ভাই বোনই সেটা করেছি, আমরা সবাই পড়াশোনা করেছি। আর ওই করতে করতেই কবে বুঝলেন যে আসল টানটা মহাকাশের দিকে, মহাকাশ সেই ছেলেটাকে ডাকছে? ওই সেই ক্লাস 8-9-এর সময় থেকেই। আর এর জন্য একজন খুব ভালো কাজ করেছেন আমি পড়তাম নবগ্রাম বিদ্যাপীঠ। আর নবগ্রাম বিদ্যাপীঠে আমাদের কোনো ইনফ্রাস্ট্রাকচার কিছুই ছিল না, কিন্তু কিছু কিছু খুব ভালো টিচার ছিলেন। একজন ছিলেন দেবদাস বন্দ্যোপাধ্যায়, ভক্ত স্যার বলতাম। উনি না ক্লাসে এসে, ক্লাস 5-এ পড়ি আমরা, উনি ক্লাসে এসে কিন্তু অন্য কিছু পড়াতেন না, উনি গল্প বলতেন। সত্যেন বোস কী করতেন, জেসি বোস কী করতেন, ওগুলো শুনে না খুব উদ্বুদ্ধ হতাম। ভাবতাম যে না, এই মহাকাশ নিয়েই একটা যদি কখনো পৌঁছানো যায়, যদি পারি কখনো, ওখানে গিয়েই পৌঁছানোর চেষ্টা করব। কোনো দিন মাথায় এসেছিল যখন একটু এগোলেন, মানে ওই গ্রামের স্কুল থেকে ধরুন শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, সেখান থেকে ক্যালটেক, ক্যালকাটা টু ক্যালটেকও বলতে পারি আমরা, তো ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি পৌঁছলেন, পাশের ঘরে ভাবতে পারছেন পাশের কেবিনটা হচ্ছে স্টিফেন হকিংয়ের। আমি বলছি যে এ তো একটা স্বপ্ন, কিন্তু আমি যদি ঠিক উল্টো দিক থেকে আপনার কাছে আসি, যে এই রকম কোনো স্বপ্ন আপনার আজকের দিনে দাঁড়িয়ে আছে যেটা পূরণ হয়নি? হ্যাঁ, সেরকম আমি বলবো, স্বপ্ন এমনই একটা জিনিস যে সব স্বপ্ন যদি পূরণ হয়ে যায় তখন মনে হয় যে উই স্টপ গ্রোয়িং। সেই জন্য স্বপ্ন এখনও আছে। স্বপ্ন তো সব রকম আছে, যে যেমন আমি যেটা রিসার্চ করছি, ওটাও মহাকাশের মতো, যে স্বপ্ন কখনো পূরণ হয় না। মহাকাশের তো কোনো সীমা নেই, শেষ নেই, আর রহস্যেরও সীমা নেই। সেই জন্যই স্বপ্ন কখনো শেষ হয় না। যেমন এখনকার স্বপ্ন হচ্ছে যে আমরা দেখছি
যে একটা রিসার্চ আমি যে করি, মানে ইনস্ট্রুমেন্ট তৈরি করার চেষ্টা করছি, সেগুলো হচ্ছে যে আমরা কি এ বিশ্বে একা? এই বিশ্বে পৃথিবী ছাড়া অন্য কোথাও কি প্রাণের অস্তিত্ব আছে? এটা একটা বিরাট বড় প্রশ্ন আমাদের সবার কাছে। তা এটা করতে হলে কী ধরনের রিসার্চ করা দরকার? তার জন্য কি কোনো দিন সেই ইনস্ট্রুমেন্ট তৈরি করতে পারবো? ক্যান উই আনসার দ্যাট কোয়েশ্চেন ওয়ান ডে? সেটা একটা বড় স্বপ্ন। একটা কৌতূহলের প্রশ্ন করি, যে ফিল্মে তো আমরা নানা রকম দেখি, সে ইটি থেকে শুরু করে আমাদের ওই জাদু হিন্দি ফিল্ম, বলিউড থেকে হলিউড, সবাই মোটামুটি অন্য গ্রহে প্রাণের সন্ধান করে কি পাওয়া যেতে পারে তাই নিয়ে কল্পনার ফানুস ভাসিয়েছেন। প্রাণের স্পন্দনের কোনো চিহ্ন এখনো অবধি কি পাওয়া গেছে? হ্যাঁ, এটা খুব জরুরি প্রশ্ন, সে খুব ভালো প্রশ্ন করেছো। তো উত্তরটা বলে রাখি যে যারা দেখছেন বা শুনছেন তাদেরকে একটা কথা বলি যে হোয়াট এভার ইউ রিড অন ইন্টারনেট বা ইউটিউবে, আমরা কোনো প্রাণের অস্তিত্ব কোথাও পাইনি, নট ইভেন এ সিঙ্গেল সেল আমাদের পৃথিবীর বাইরে এখনও পর্যন্ত আমরা পাইনি। কিন্তু প্রশ্ন এই নয় যে যে এটা কি সম্ভব। একটা যদি ব্যাক অফ দ্য অ্যানভেলপ ক্যালকুলেশন করি, আমরা যখন আকাশে তাকাই, আমরা যে আমাদের পৃথিবী সেটা হচ্ছে একটা গ্যালাক্সিতে বলে মিল্কি ওয়ে গ্যালাক্সি, আকাশগঙ্গা বাংলায় আমরা যে বলি। এই যে আমরা যখন উপরে তাকিয়ে দেখি, তাতে অ্যাবাউট 400 বিলিয়ন স্টার্স আছে আমাদের। 400 বিলিয়ন মানে 4-এর উপর 9খানা শূন্য দিলে যা হয়, অতগুলো আমাদের তারা রয়েছে আমাদের এই একটা আকাশগঙ্গায়। সেরকম আমাদের অ্যাবাউট 300 বিলিয়ন গ্যালাক্সিজ আছে আমাদের বিশ্বে। আর আমরা দেখছি যে প্রতিটা ওই তারারই গ্রহ আছে, তার শুধু একটা নয়, অনেকগুলো করে গ্রহ। তা প্রশ্ন হচ্ছে, ক্যান উই ফাইন্ড ওয়ান সাচ প্ল্যানেট, তার কন্ডিশনস আর যেখানে প্রাণের অস্তিত্ব হয়েছে? এই যে খোঁজ করছি, এটা একটা নন জিরো প্রবাবিলিটি, আর সেজন্য আমরা খোঁজ করছি, কিন্তু আমরা এখনও পাইনি কোথাও। মানে কল্পনায় বহুবার বহু চেহারায় পেয়েছে, কিন্তু আসলে বিজ্ঞান এখনো পায়নি। আচ্ছা, গ্রহের কথা হলো, এখান থেকে খুব স্বার্থপরের মতো গৌতমদার কাছে যে জিনিসটা জানতে চাইবো, আমি নিশ্চিত যে আপনারা প্রত্যেকে সেটা জানতে চান। সেটা হচ্ছে খবরে প্রকাশ, শুধু খবরে প্রকাশ নয়, একেবারে গৌতমদার সংস্থা নাসা জানিয়েছে যে একটা গ্রহাণু প্রবল বেগে পৃথিবীর দিকে আসছে, এবং যে গতিতে আসছে তাতে 2032 সালের মধ্যে সেটা এই পৃথিবীতে আছড়ে পড়তে পারে। ভয়ের জায়গাটা শুধু এইটা নয়, এর পরের ভয়ের জায়গাটা হচ্ছে সে যে গতিতে আসছে তাতে একটা গোটা শহর ধ্বংস করে দিতে পারে। এখানেও ভয় থামছে না, এর পরের ভয়টা হচ্ছে সেই শহরটা হতে পারে, যে শহরে দাঁড়িয়ে আমরা কথা বলছি এই মুম্বাই, সেই শহরটা হতে পারে যে শহরে সপরিবারে আমি থাকি, গৌতমদার পরিবার থাকে, পশ্চিমবঙ্গের কলকাতা অথবা বাংলাদেশের ঢাকা। আমি বলছি যে একেবারে সরাসরি আপনার কাছে জানতে চাইবো কতটা আশঙ্কার, এবং এটা কমব্যাট করার কোনো উপায়, যদি বাতাসের প্রবল ঘর্ষণে ওটা মহাকাশে ধ্বংস না হয়ে যায়, বিজ্ঞানীরা কি ভাবছেন? হ্যাঁ, নিশ্চয়ই, এটা খুব ইভেন জরুরি প্রশ্ন। হোয়াটসঅ্যাপে অনেক যখন ফেক নিউজ বেরোয়, একদম তখন কিন্তু প্রথমেই বলে যে নাসা বলেছে। অনেক সময় বলে নাসা বলেছে, তার কারণ নাসা এমনই একটা নাম, লোকে বিশ্বাস করে নাসার কথা। এমন কিছু ভুয়ো ছবি দিয়েও নাসা বলে চালানো হয়। এরকমই এই ধরনের যে মাঝে মাঝে আমার বন্ধুরা, ক্লাসমেট যারা, মানে স্কুলের বন্ধুরা, অমনি হোয়াটসঅ্যাপ করে বলে এটা কি সত্যি নাকি, এটা কি সত্যি আসছে নাকি। আর বলি যে যে কিছু কিছু মানে অ্যাস্টেরয়েড আমাদের দিকে আসে, নাসা কিন্তু ট্র্যাক করছে, উই ট্র্যাক দেম। কিন্তু যদি খুব ছোট হয়, তার সংখ্যা অনেক, কিন্তু সেগুলো ট্র্যাক করা মুশকিল, বাট দে আর নট ডেঞ্জারাস। তার কারণ ছোট যেগুলো, সেগুলো আমাদের অ্যাটমসফিয়ারে ঢোকার সময় দে উইল বার্ন অফ। কিন্তু বড় যেগুলো ক্ষতি করতে পারে ইজ ইজিয়ার টু ট্র্যাক, বাট নাম্বার অফ দেম আর ভেরি লেস। তো রিসেন্টলি এই জন্যই আমরা একটা মিশন করেছিলাম, বলে ডার্ট মিশন, DART। তার এইম ছিল যে এমনই দুটো অ্যাস্টেরয়েড রয়েছে, গ্রহাণু রয়েছে, যার একটা বড় আর একটা ছোট তার দিকে ঘুরছে। আর আমরা কি করেছি, একটা ছোট একটা স্পেসক্রাফট তার কাছে পাঠিয়ে উই ট্রাই টু হিট দ্যাট, যে ছোটোটাকে, যে ক্যান উই চেঞ্জ ইটস ডিরেকশন। আর ওটা খুব সাকসেস হয়েছে। আমরা দেখেছি যে আগে যে ওরা যে পথে ঘুরছিল, এই আঘাত করার পর সেটা চেঞ্জ হয়েছে উইথ এ ভেরি স্মল স্যাটেলাইট দিয়ে। তার মানে নাও উই হ্যাভ এ টেকনোলজি, যে আমাদের দিকে যদি কোনো সে ধরনের গ্রহাণু আসে যেটা কিনা হিট করতে পারে, উই হ্যাভ দ্য টেকনোলজি টু গো অ্যান্ড চেঞ্জ ইটস ডিরেকশন। তার চেঞ্জ যদি একটু মানে 0.1 ডিগ্রিও চেঞ্জ করতে পারি, ইট উইল মিস আস।
তা আমাদের কাছে টেকনোলজি আছে, সেই জন্য আমি বলবো কি যে যারা এই সমস্ত নিউজ পড়েন যে চিন্তার কোনো কারণ নেই, আমরা বেঁচে থাকবো আর আমাদের শহরও বেঁচে থাকবে। দুটো বাক্য আমি আন্ডারলাইন করিয়ে দিতে চাই। একটা হচ্ছে আমাদের এই পৃথিবীতে সেই প্রযুক্তি আছে যা একটা গ্রহাণুর গতিপথ পরিবর্তন করে দিতে পারে, এক। এবং 2 নম্বর হচ্ছে আমাদের প্রযুক্তি আছে, দ্বিতীয়ত আমাদের নাসা এবং অন্যান্য সমস্ত সংস্থা, গৌতমদার মতো বিজ্ঞানীরা সতর্ক আছেন। সুতরাং হোয়াটসঅ্যাপ দেখে দেখে নিজেদের ব্লাড প্রেশার বাড়ানোর কোনো কারণ নেই। যারা এই কাজটা আমাদের থেকে ঢের ভালো বোঝেন তারা সতর্ক আছেন, আর দে আর ওয়ার্কিং অন ইট। সুতরাং চিন্তার কোনো কারণ নেই। এইখান থেকে বহুবার আমাদের হোয়াটসঅ্যাপ কথাটা এলো, এইভাবেই জীবনযাত্রার তো অংশ হয়ে গেছে হোয়াটসঅ্যাপ, তবে ওই মোবাইল অ্যাপ নয়, হোয়াটসঅ্যাপ। এই বার্তাটা ডক্টর গৌতম চট্টোপাধ্যায় মহাকাশে পাঠিয়েছেন, এবং তাও এমন একটা বিষয়ে যেটা আমাদের এই চলতি ধারণার সঙ্গে একেবারে বিপরীত দিকে। যেমন জল, জল তো বর্ণহীন, আমরা বর্ণহীন বলেই জানি, সেখানে জলের রং খুঁজেছেন এই বিজ্ঞানী। গৌতমদা, আমি বিস্তারিত তো জানতেই চাইবো, কিন্তু অনুরোধ থাকবে যে আমি বিজ্ঞানের ছাত্র নই, আমি নিশ্চিত আমার প্রচুর দর্শকও বিজ্ঞানের ছাত্র নন, সহজ করে যদি বুঝিয়ে দেন যে বর্ণহীন জলের মধ্যে কোন রং আপনারা খুঁজে পেলেন। এই রঙের কথা বলার আগে বলি বিজ্ঞানের ব্যাপারটা। আমার মনে হয় কি জানো, তোমরা সবাই বিজ্ঞানী, আমরা সবাই বিজ্ঞানী। আচ্ছা। তার কারণ এই যখন, কেন বিজ্ঞানী কারা? বিজ্ঞানী হচ্ছে আমরা যারা প্রশ্ন করি, আর যারা সাংবাদিক তারা তো প্রশ্ন করেই যায়। হ্যাঁ, আমাদের প্রশ্ন লগ্নে জন্ম, সব সময় প্রশ্ন করি, সাথে অনেকে রেগেও যান। না, সেই জন্য প্রশ্ন করার ব্যাপারটাই হচ্ছে বিজ্ঞানের প্রথম কাজ, যে আমরা কোয়েশ্চেন করি যে কেন ঘটছে, হাউ ইট ওয়ার্ক। যে রান্না করে সেও কিন্তু বিজ্ঞানী, কেন হাউ থিংস পুট টুগেদার। ভালো মাছের ঝোল করতে হলে কি করতে হয়, ওটাও একটা দরকার, তাই তো? তা এই এখন জলের ব্যাপারে আসি। যখন আমাদের পৃথিবীর সৃষ্টি হয় তখন কিন্তু আমাদের পৃথিবীতে জল ছিল না। তা আমরা সায়েন্টিস্টরা বিলিভ করি যে ধূমকেতু আমাদের পৃথিবীতে জল এনেছে। তা আমি যদি সেটা বলি যে ধূমকেতু জল এনেছে, সবাই বলবে হাউ ডু ইউ নো, হাউ ডু ইউ প্রুফ। প্রুফটা খুব জরুরি। তাই এই যে বললাম জলে যে রঙের কথা, প্রতিদিন আমরা যে জল খাই, এই যে জল, সেটা হচ্ছে এক ধরনের জল, H216O। যেমন আমরা জলের তো ইকুয়েশন আছে, দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন নিয়ে জল হয়, একদম। কিন্তু অক্সিজেনের বিভিন্ন রকমের আইসোটোপ আছে। সবচেয়ে যে স্টেবল আইসোটোপ সেটা হচ্ছে 16, যে এই সাধারণ জলটা হচ্ছে H216O। কিন্তু অন্য রকমের জল আছে, H217O, H218O, আবার HDO, একটা হাইড্রোজেন একটা ডিউটেরিয়াম একটা অক্সিজেন নিয়েও জল হয়। আর দুটো ডিউটেরিয়াম একটা অক্সিজেন নিয়েও জল হয়, যে হেভি ওয়াটার যেটাকে বলে, যেটা আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কুলিংয়ের জন্য কাজ করাই। এখন এই যে বিভিন্ন রকমের যে জল, তাদের দে হ্যাভ এ ফ্রিকোয়েন্সি অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট। যেমন এটা হচ্ছে মানে বেশিরভাগ জল আমাদের বিশ্বে যেটা রয়েছে সেটা হচ্ছে H216O, তার একটা ফ্রিকোয়েন্সি হচ্ছে 557 গিগাহার্টজ। কিন্তু HDO যেটা, সেটা 509 গিগাহার্টজ। তার মানে বিভিন্ন ফ্রিকোয়েন্সি আছে, তার বিভিন্ন রকমের তাদের কালার, মানে সেটাকেই বলা হয় কালার। এখন আমি যদি এই বিভিন্ন জলের যে যত রয়েছে তার অ্যাবান্ডেন্সের রেশিও নিই, কতটা করে আছে তার যদি একটা রেশিও নিই, দেখা যাবে যে আমাদের পৃথিবীর জল অনেকটা সেম রেশিও ইজ ফর আদার কমেটস, ধূমকেতু। এটা কিন্তু আমরা উই হ্যাভ অনলি মেড অ্যাবাউট 10 সাচ মেজারমেন্ট। স্ট্যাটিস্টিক্যালিও যথেষ্ট নয়, সেই জন্য আমি একটা ইনস্ট্রুমেন্ট তৈরি করেছি, তার নাম দিয়েছি হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ নয়, হোয়াটসঅ্যাপ। তার কারণ হচ্ছে ইট স্ট্যান্ডস ফর ওয়াটার হান্টিং অ্যাডভান্স টেরাহার্টজ স্পেকট্রোমিটার অন অ্যান আলট্রা স্মল প্ল্যাটফর্ম, একটা অ্যাক্রোনিম। তার কাজটা হচ্ছে যে উই আর ট্রাইং টু আনসার দ্য কোয়েশ্চেন হোয়াটসঅ্যাপ উইথ ওয়াটার। একদম। আমি ঠিক এই জায়গা থেকে আরেকটা অংশে আসবো ওনারই কাজ সম্পর্কে। দেখুন, একটা আমি পরিষ্কার বুঝলাম, জল বর্ণহীন হতে পারে, কিন্তু সেই রবীন্দ্রনাথ কবে বলে গেছেন যে আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ। সুতরাং তার ভেতরে সেই চেতনার রঙের মধ্যে কিন্তু বিজ্ঞান এবং রসায়নও পড়ে। আমি এইখান থেকে গৌতমদার কাজ আমি আমার ক্ষুদ্র বুদ্ধিতে বোঝার চেষ্টা করছিলাম। গৌতমদা, আমি যেটা দেখছিলাম সেটা হচ্ছে আপনি এই গবেষণায় কয়েকটা একেবারে মাইলস্টোনের মতো জিনিস করে ফেলেছেন। এক হচ্ছে বিদ্যুৎ শক্তি খরচ হয় 5 ওয়াট, যেখানে সাধারণভাবে এই ধরনের যন্ত্রগুলোতে 100 ওয়াট বিদ্যুৎ শক্তি লাগে।
আচ্ছা, এইখান থেকে কোথায় আসছি যে গৌতমদার যন্ত্রটা একটা জুতোর বাক্সের আকারে উপগ্রহের মাধ্যমে কিউবস্যাট সেখানে পাঠানো হবে। আমি বলছি গোটা বিষয়টা খরচ, ব্যবস্থাপনা, তৈরির এই গোটা বিষয়টাকে আপনি খুব ছোট এবং নাগালের মধ্যে করে এনেছেন। আমি যদি এবার আপনার অতীতে ফিরি, যেহেতু ওই যে শুরুতে আপনি বলছিলেন যে দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে হয়েছে এবং কোথাও একটা বাধ্যবাধকতা যে এর বেশি খরচ নয়, বাহুল্য নেই, বাহুল্যর কথা ভাবাই যাচ্ছে না, সেইখান থেকে আপনি পুরো জিনিসটাকে কাট টু সাইজ করে এমন একটা মানে বৈজ্ঞানিক আবিষ্কার করলেন যেটা এর আগে ভাবাই যায়নি। মানে 100কে 5-এ নামিয়ে আনা তো বিপ্লব, ইতিহাস। হ্যাঁ, সেটা ঠিকই, কিন্তু তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ইনোভেশন। ঠিক। আমরা যদি ইনোভেশন না করি তাহলে কিন্তু আমরা এই সাকসেসফুল হব না। যেমন যে তুমি বললে যে 5 ওয়াটে নামিয়ে আসা, কীভাবে? যদি আমার একটা ইনস্ট্রুমেন্টের মধ্যে একটা সিনথেসাইজার আছে, সিনথেসাইজারটা কিন্তু একই রকম ব্যাপার, যেমন যে ওরা গান বাজনা সিনথেসাইজার সেরকমই, কিন্তু হায়ার ফ্রিকোয়েন্সি এটা। সেই সিনথেসাইজার রয়েছে, আমরা যদি কিনতে যাই মার্কেটে, সেটা এত বড়, তার সেটা পাওয়ার ড্র করে মোর দ্যান 10 ওয়াটস, ওজন তার প্রায় 10 কিলোগ্রাম মতো। কিন্তু আমরা যে ইনস্ট্রুমেন্টটা তৈরি করেছি তার টোটাল ওজন 2 কিলো মতো হবে, আর তার টোটাল পাওয়ার 5 ওয়াট। তাহলে সেটা তো চলবে না, হুইচ মিনস যে আমাকে we have to come up with a new idea of making an synthesizer that is small, draws very less power. তো আমরা কি করলাম যে এই সেলফোন টেকনোলজি যেটা রয়েছে, আইফোন টেকনোলজি, সেটাকে ইউজ করে ক্যান উই ইউজ দ্যাট ফর আওয়ার ওন বেনিফিট। সো দ্যাটস হাউ উই স্টার্টেড ডুইং রিসার্চ অ্যান্ড বিল্ড সিনথেসাইজার দ্যাট ড্রজ হাফ এ ওয়াট পাওয়ার। আচ্ছা, এটা তো উল্টোও হতে পারে, মানে আপনার এই টেকনোলজি আবার যে কোনো মোবাইল কোম্পানি ব্যবহার করে আরও হালকা, আরও ন্যানো চিপে চলে যেতে পারে। একদম তাই, সেটাই তো আমাদের আইডিয়াটাই তাই, যে আদার্স অলসো ইনভেস্ট, দে অলসো রিসার্চ, উই বেনিফিট। আচ্ছা, 10 মিলি করি কাজ, ব্যাপারটা যেমন ছোটোবেলা শুনতাম, এক্স্যাক্টলি তাই। আমাদেরকে সবাইকে মিলে করতে হবে কাজটা। গৌতমদা, এইখানে আরেকটু অন্য একটা প্রসঙ্গে আসবো, সেটা হচ্ছে দেখুন, নাসার একজন ইলন মাস্ক আছেন। আমি বলছি, আপনার কি মনে হয় যে ভারতেরও একজন ইলন মাস্ক প্রয়োজন, যিনি, আমি নাম, কোম্পানি, তার স্বার্থ বাদ দিচ্ছি, কিন্তু মহাকাশ গবেষণায় আরও বেশি আগ্রহ, এক হচ্ছে ছাত্রদের মধ্যে সেই আগ্রহ ছড়িয়ে দেয়া, সিলেবাসে মহাকাশের কৌতূহল জাগানোর চেষ্টাটা বেশি হওয়া উচিত কিনা, এবং 2 হচ্ছে মহাকাশ গবেষণায় বরাদ্দ বেশি হওয়া উচিত কিনা। ভারতেরও ইলন মাস্ক দরকার? আমার মনে হয় না ইলন মাস্ক দরকার, আমার মনে হয় যে ইসরো যা করছে, কেন যে নাসা কিন্তু ইলন মাস্ক ছাড়াই নাসার নাম না, ঠিক, একদম। হ্যাঁ, কিন্তু সেভাবে ইসরো যেভাবে একটা এক্সাইটমেন্ট তৈরি করেছে আমাদের ছোট ছেলে মেয়েদের মধ্যে, এটা একটা বিরাট ব্যাপার। যখন চন্দ্রায়ন 3 ল্যান্ড করলো, সারা ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবী যেভাবে ইন্ডিয়ার দিকে তাকিয়েছিল, ভারতের দিকে তাকিয়েছিল, সেটা দেখে মানে আই ইউজড টু গেট গুজবাম্পস, যে একটা সত্যি একটা আমাদের সবার জন্য একটা বিরাট ব্যাপার এটা। কিন্তু সেই জন্যই যদি আমি যখন স্কুলে যাই, আমি যখনই আসি দেশে, আমি স্কুলে যাই, আমি গ্রামে গঞ্জে স্কুলে গিয়ে কথা বলতে চাই, কেননা যদি ছোটোখাটো ওদের একজনকেও যদি উৎসাহিত করা যায়, ইন্সপায়ার করা যায়, মানে গৌতম চট্টোপাধ্যায় খোঁজেন যে আর কোনো ছোট গৌতম চট্টোপাধ্যায়কে তিনি খুঁজে পান, মানে ওরকম আজ সর্বত্রই আছে। ঠিক, একদম। ওদেরকে শুধুমাত্র উই হ্যাভ টু রিচ আউট টু দেম, আর ইসরো সেটা করছে। আমাদের সবারই দায়িত্ব, আমরা যারা এই সমস্ত কাজকর্মের মধ্যে ইনভলভ রয়েছি, আমরা যদি তাদেরকে একটু বলতে পারি, একটু উৎসাহ দিতে পারি, বিকজ স্পেস ইজ সাচ এ থিং, ইট এক্সাইটস এভরিওয়ান। একদম। বরাদ্দর কথা হচ্ছে, গৌতমদা নিশ্চয়ই জানবেন যে 13,500 কোটি টাকা বরাদ্দ হয়েছে এই বাজেটে আর কি। এর আগের 2 বছরের থেকে তুলনামূলকভাবে বেশি, কিন্তু অর্থবর্ষ 2021-22 যদি ধরি তার তুলনায় কম। আমি বলছি, ঠিক বরাদ্দর ক্ষেত্রে কি মনে হয়, আরও বাড়ানো উচিত? আমার তো মনে হয় আরও বাড়ানো উচিত। আমার মনে হয় যে আমরা যাদেরই কোনো ইনফ্লুয়েন্স আছে, যারা শুনছেন, গিয়ে বলুন যে স্পেস ইজ অ্যান ইনভেস্টমেন্ট ফর দ্য ফিউচার অফ দ্য নেশন। কেননা আমাদের এডুকেশনের যেটা হয়, এই যে এডুকেশনে ইনভেস্টমেন্ট, স্পেসে ইনভেস্টমেন্টটা, সেটা উই গেট তার যে রিটার্ন যেটা পাই অনেক বেশি। যেমন একটা খুব গোদা যুক্তি দেওয়া হয় অনেক রাজনীতিবিদদের কাছ থেকে, যে রুটির ব্যবস্থা নেই, সেইটা না করে মহাকাশে কেন অর্থ ব্যয় করবে? এই প্রশ্নটা আমাকেও সবাই করে, কিন্তু যে এই যে অনেক ধরনের টেকনোলজি আমরা দেখছি আজকে, যেটা আমাদের জীবনকে মানে অনেকটা সহজ করেছে, সবার কাছে স্মার্টফোন আছে, একদম। স্মার্টফোন ছাড়া তো কেউ থাকতেই পারে না আজকাল। সে টেকনোলজিটা এসছে কোত্থেকে?
আমরা স্পেস ইনভেস্টমেন্ট যেটা করেছিলাম, ইট কেম ফ্রম দেয়ার। তার ফলে এই যেমন রিসেন্টলি 2023-তে নাসার বাজেট ছিল আবার $20 বিলিয়ন। আমাদের যে ন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেটর উনি বলেছিলেন যে রিটার্ন দ্যাট উই গট অফ দ্য 20 বিলিয়ন ইনভেস্টমেন্ট ওয়াজ অ্যাবাউট $83 বিলিয়ন, মানে অ্যাবাউট 4-fold। তার ফলে আমরা এটা উই শুড লুক অ্যাট অ্যাজ এন ইনভেস্টমেন্ট। এটা খরচভাবে ভাবলে চলবে না, বিনিয়োগ, এটা বিনিয়োগ হচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিনিয়োগ। একদম। আমি এইখান থেকে ভবিষ্যতের কথা হলো আরেকটা অদূর ভবিষ্যতে, সুদূর নয়, অদূর ভবিষ্যতের দিকে আমরা তাকিয়ে আছি। সেটা হচ্ছে এই 19শে মার্চ, 9 মাস পরে আশা করা হচ্ছে যে সুনিতা উইলিয়ামসরা ফিরবেন। কতটা আশাবাদী, এবং ফেরার পরে কি ধরনের চ্যালেঞ্জ তাদের শারীরিকভাবে মোকাবিলা করতে হবে বলে আপনার মনে হয়? এটা খুব ভালো প্রশ্ন। প্রথমে আমরা বলে রাখি যে দ্যার ইজ নো কনস্পিরেসি বিহাইন্ড ইট, কারণ আমি জানি অনেক জায়গায় সব চলছে যে যেটা একটা কনস্পিরেসি, ওনাকে আনা হচ্ছে না। উনি শুধু একাই নন, আরও আছেন। একদম। যে আসলে যে স্টারলাইনার, যে ইসের বোয়িংয়ে স্টারলাইনার যখন নিয়ে যায়, দেন আফটার ইট ওয়েন্ট দেয়ার একটা আমরা দেয়ার ওয়াজ সাম কাইন্ড অফ প্রবলেম যেটা ধরা পড়ে, কিন্তু ইট ওয়াজ রিস্কি। স্টারলাইনার ক্যাপসুল কিন্তু কেম ব্যাক সাকসেসফুলি, কোনো কিছু হয়নি, কিন্তু আমরা সেই রিস্কটা নিতে পারিনি। তার কারণ যে স্পেস ইজ সাচ এ থিং যে ফেলিয়ার ইজ নট অ্যান অপশন। আর যখন যেখানে হিউম্যান বিংস আর ইনভলভ, সেই জন্যই একটা রিস্ক অ্যাভয়েডেন্সের জন্য সুনিতা উইলিয়ামস অ্যান্ড অন্যরা ওখানে রয়েছেন এখনও। তাই এখন যে স্পেস এক্সের ক্যাপসুল গিয়ে ওনাদেরকে 19 তারিখ নিয়ে আসবেন। বাট ইট ইজ অলসো অ্যান অপরচুনিটি, কেননা আমরা ভাবছি ভবিষ্যতে লোকজনকে পাঠাবো কোথায়? মার্সে, মঙ্গল গ্রহে। একদম। আর মঙ্গল গ্রহে যেতে এখন লাগে 7 মাস, ফিরে আসতে 7 মাস লাগবে। তো উই নিড টু নো যে হাউ হিউম্যান বডি ওয়ার্ক, মানে রিয়্যাক্টস টু এই লং ডিউরেশন স্পেস এক্সপ্লোরেশন। তার ফলে সুনিতা উইলিয়াম যখন ফিরবেন, উইল নো এ লট ফ্রম হার। অফকোর্স ওনাদের যে শুধু ফিজিক্যালি নয়, যে মেন্টাল একটা কন্ডিশন কী হয়, এগুলো জানা খুব জরুরি। সো ইটস এ অপরচুনিটি ফর রিসার্চ। ভাবা যায় দিনের পর দিন মহাশূন্যে একটা জায়গায় আটকে আছে, মানে এর অনুভূতি একমাত্র বোধহয় ওনারাই বলতে পারবেন, অ্যান্ড দে আর ডুইং ইট ফর সায়েন্স। একদম ঠিক। এই জায়গা থেকে আমি মহাকাশবিদ্যার এত কথা হচ্ছে, যে মানুষটি তার ধ্যান জ্ঞান সমস্ত মহাকাশ বিজ্ঞান, সেই মানুষটির পা কিন্তু মাটিতে থাকে। কেন এই কথা বলছি? দেখুন, বিদেশে বসবাস করেন বিজ্ঞানী বলে নয়, এরকম মানুষের দেখা পাওয়া খুব মুশকিল, যারা বছরের মধ্যে এক নয় একাধিকবার ভারতবর্ষে আসেন, এবং ভারতবর্ষে মানে কলকাতায় একেবারে একই রকম সুযোগ সুবিধের একটা জায়গায় থাকেন না, শটান সেই হুগলির কোন্নগরে তার বাড়িতে চলে যান। এই যে মুম্বাইতে দেখা, এরপরও কিন্তু গৌতম দাস সোজা কোন্নগরের বাড়িতে আসবেন, আবার হয়তো 2 মাস পরে আসবেন, আবার তার 2 মাস পরে আসবেন, এই আসা যাওয়াটা চলতে থাকে। আমি বলছি, কোথাও দিনের শেষে আপনি একেবারে আগমার্কা ওই চটকে হাত দিয়ে ভাত মেখে খাওয়া বাঙালি রয়ে গেলেন। আমি একদম আগা পাঁচতলা বাঙালি বলে না, একদম তাই। কুচো মাছে এখনো মানে মন ভালো লাগে। আমরা ফিরে যখন যাই এখান থেকে, শুধু ডাল ভাত আলু সিদ্ধ খাই, কারণ এটাই আসলে শিকড়ের ব্যাপারটা যেটা। কেননা এই একটা তো মা আছেন, মাসিমার সঙ্গে দেখা করে, আমার ভাই বোনেরা আছেন, ভাই বোনেরা সবাই আছে, তাদের সাথে দেখা, বন্ধু বান্ধবরা আছে, তাদের সাথে দেখা করা, এই যে এটা আমি আসি আমার নিজের জন্য, সেভাবে ভাবতে গেলে মানে নিজের রসদ সংগ্রহ করতে। আপনি নবগ্রাম বিদ্যাপীঠ, যে স্কুল থেকে আপনার হয়ে ওঠা, সেই স্কুলে যখন যান, সেই দিনকার নবগ্রাম বিদ্যাপীঠ আর আজকে নবগ্রাম বিদ্যাপীঠে কতটা তফাৎ দেখেন? আনফর্চুনেটলি খুব একটা বেশি তফাৎ এখনও হয়নি, কারণ আমাদের ইনফ্রাস্ট্রাকচার এখনও ততটা চেঞ্জ হয়নি। তবে এটা ঠিক যে এখন সবাই ভাবে যে তাদের পড়াশুনোটা, ছেলেমেয়েদের পড়াশুনোটা ইংরেজি মিডিয়ামে করাটা দরকার, তাহলেই তারা বড় হতে পারবে। আমি সেটা ঠিক মানি না। তার কারণ আমি কিন্তু বাংলা মিডিয়ামই সব পড়াশুনো করেছি আমাদের নবগ্রাম বিদ্যাপীঠে। তাই আমি বলি কি, মা বাবাদের যে ফোকাস অন যে মানে ছেলেমেয়েরা পড়াশোনাটা কি করছে, কতটা শিখছে, ওরা কি বুঝতে পারছে যে হাউ থিংস ওয়ার্ক, দ্য বেসিক্স। ওরা যখন সেটা বুঝবে, তাহলে কিন্তু ওদেরকে কেউ আটকাতে পারে না, সেটা বাংলায় পড়া হোক বা ইংরেজিতেই পড়া হোক। যে আন্ডারস্ট্যান্ডিং দ্য বেসিক্স ইজ দ্য কি। সে এখন সেই জন্য ডেপথ অফ নলেজ, যেটা যে আমরা বুঝতে হবে। আর আমাদের এক্সপেরিমেন্ট সর্বত্র আছে। আমি সবাইকে উদাহরণ দিই যে আমাদের যদি দেখি বাড়ির ছাদে একটা ট্যাঙ্ক দেখে, জলের ট্যাঙ্ক তো আমরা সবসময় দেখি, একদম সেই ট্যাঙ্কে একটা পাইপ লাগানো থাকে, যেটা ট্যাঙ্কের ওপরে থাকে। আমরা কি কখনো ভেবে দেখেছি যে
কেন সেই পাইপটা লাগানো হয়। যে প্লাম্বার যে লাগায় তাকে যদি বলা হয় কেন লাগাচ্ছ, সে বলতে পারবে না কেন, কিন্তু বিজ্ঞানের জন্য ওটা দরকার। সেই আমাদের এক্সপেরিমেন্টের জন্য যে বড় বড় একটা ল্যাবে গিয়ে এক্সপেরিমেন্ট করতে তা নয়, মানে নাসার প্রয়োজন হয় না, এক্সপেরিমেন্ট সব জায়গায় রয়েছে। আমার শেষ প্রশ্ন গৌতমদা, যে ছেলেটা ওই ক্লাস 9 অবধি বিদ্যুৎ সংযোগ বাড়িতে ছিল না, হারিকেনের আলোয় পড়াশুনো করত, সেই ছেলেটার জীবন এখন আলো দেখাচ্ছে। নিঃসন্দেহে এই ইন্টারভিউ যারা দেখছেন সেই রকম অসংখ্য মানুষকে, একটা প্রজন্মকে। আমি বলছি গৌতমদা, ওই নবগ্রামের মতো একটা জায়গায় একটা কিশোর, একটা শিশু, সে যদি বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখে বা বড় কিছু করার স্বপ্ন দেখে, আপনি তাকে কি উপদেশ দেবেন, কিভাবে ভাবতে বলবেন? আমি বলবো ভাবতে এই কথাই যে ডোন্ট রান আফটার মার্কস। আমরা কি করি আজকাল, তো একটা হয়েছে যে আমরা শুধু নম্বরের পেছনে ছুটছি। একদম। আমি একটা সেই জন্যই সবাইকে বলি, নম্বরের পেছনে ছুটো না, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট এভার ইউ আর স্টাডিং। হয়তো নম্বর তুমি বেশি পাবে না, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ উইল সি দ্যাট ইউ উইল বি সাকসেসফুল। তার কারণ আমরা যখন কাউকে ইন্টারভিউ করি কে হায়ার করার জন্য, উই ডোন্ট লুক অ্যাট হাউ মাচ মার্কস ওরা পেয়েছে। আমরা দেখি দু একটা কথা বলেই বোঝা যায় যে ছেলে বা মেয়েটি কতটা জানে। আর সেই জানার ব্যাপারটা হবে যখনই আমরা বোঝার ব্যাপারটা হবে। একদম। দেখুন, আমাদের সাংবাদিকতার জীবনে বহু রকম সাক্ষাৎকার আমাদের নিতে হয়, বহু রকম আলোচনা, বহু রকম বিশ্লেষণ প্রতিদিন করতে হয় পেশাগত প্রয়োজনে। কিন্তু আজকে এমন একটা সাক্ষাৎকার আমি এই মুহূর্তে নিলাম, তাতে আমি আলোকিত হলাম। আমি এইটুকু খুব জোর দিয়ে বলতে পারি, শুধু আমি একা নয়, আপনারা যারা দেখছেন তাদের মধ্যেও অনেকের মনে এই অনুভূতিটা কাজ করবে, হ্যাঁ, গৌতমদার কাছ থেকে আলোকিত হলাম আমরা। আত্মহত্যা নয়, খুনই। ট্যাংরাকাণ্ডে নিহত 3 মহিলার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এটা কার্যত স্পষ্ট। এই হাড়হিম করা খুনের ঘটনায় যে রহস্য এখনও কাটেনি, সেটা হচ্ছে খুন করলো কে, খুনি কে। সুদেষ্ণা এবং রমির হাতের শিরা এবং গলার নলি কারা কাটলো? প্রণয় এবং প্রসূন দুজনেই, নাকি দুজনের মধ্যে একজন? এর মধ্যে সামনে এসেছে আরেক চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে দাবি, হাসপাতালে ভর্তি 2 ভাইকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে এই ঘটনার 1 সপ্তাহ আগে গোটা পরিবারকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বাড়ির বড়রা। শিউরে ওঠার মতো বিষয় হলো, কিভাবে নিজেদের শেষ করবেন তা নিয়ে দফায় দফায় নিজেদের মধ্যে আলোচনাও করেন 2 ভাই এবং তাদের স্ত্রীরা। পুলিশ সূত্রে খবর, 10 ফেব্রুয়ারি প্রথমে ছোট ভাই প্রসূনকে আত্মহত্যার পরিকল্পনা জানায় দাদা প্রণয় দে। 12 ফেব্রুয়ারি 2 ভাই স্ত্রীদের সঙ্গে আলোচনা করে, তারপর ঠিক করে ঋণের ভার থেকে মুক্তি পেতে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। পুলিশ সূত্রে দাবি, 2 ভাইয়ের দাবি অনুযায়ী স্ত্রীরা আত্মহত্যার সিদ্ধান্তে সম্মতি দেন, তবে সেই সিদ্ধান্ত জানানো হয়নি বাড়ির 2 ছোট ছেলে মেয়েকে। পুলিশ সূত্রে দাবি, সবটাই হয়েছিল ঋণের ভার থেকে মুক্তি পেতে। তাদের সংস্থার অবস্থা যে খারাপ ছিল তা স্পষ্ট প্রণয় দে ও প্রসূন দের সংস্থার কর্মীর কথায়। 2023 সালের পর থেকে আপ ডাউন চালু হয় কোম্পানির, কিন্তু এই 25 সালে এসে যে উনি এরকম করে ফেলবেন আমরা কেউ আইডিয়া করতে পারিনি। আমরা সবাই কম বেশি টাকা পাই, অনেকেই আছে পায়, কিন্তু এরকম কোনো হয়তো পরিস্থিতি আমরা তৈরি করিনি যে উনাকে এমনি করতে হবে। আমরা পড়তে আসতাম। আপনি কত টাকা পেতেন? আমি আর আমার দাদু মিলিয়ে 35 লাখ টাকা পাই। উনিও আমাদেরকে বলেছে যে ঠিক আছে, তোমাদের আমি পয়সা করি ক্লিয়ার করব, তারপর আস্তে আস্তে আবার কাজ চালু করবে। এই মার্চেই আমাদের আবার কাজ চালু হওয়ার কথা ছিল। ব্যক্তি মানুষ হিসেবে খুবই ভালো ছিল, মাটির মানুষ। বলছি না যে ইনি যে এরকম একটা ঘটনা ঘটাবেন আশা করা যায় না। 17 তারিখ অর্থাৎ সোমবার পরিবারের 6 সদস্য একসঙ্গে ওষুধ মেশানো পায়েস খেয়ে আত্মহত্যা করবেন বলে ঠিক করেন। লালবাজার সূত্রে খবর, 17 তারিখ রাতে পায়েসের মধ্যে যে মেডিসিনগুলো ব্যবহার করা হয়েছিল, সেই মেডিসিনগুলো রাংতা থেকে বার করে কাগজের র্যাপের মধ্যে রেখে সেই রাংতাগুলো আলাদা জায়গায় ডিসপোজ করে দেয় এই বাড়ির 2 ভাই। কিন্তু পায়েসে ওষুধের গন্ধ থাকায় তা খেতে চায়নি প্রণয় ও প্রসূনের সন্তান 2 ভাই বোন। কিন্তু বাড়ির বড়রা তখন সবাইকে শেষ করে দিতে মরিয়া, তাই পায়েসে মেশানো হয় তুলসী পাতা ও নিম পাতা। পুলিশ সূত্রে দাবি, আহত প্রণয় ও প্রসূন জানিয়েছেন সেই পায়েস বাড়ির সবাই খায়। এরপর রাতে একটি ঘরে প্রণয়, তার স্ত্রী ও নাবালক ছেলে ঘুমিয়ে পড়ে। আরেকটি ঘরে ঘুমোতে যান প্রসূন ও তার স্ত্রী রমি। তাদের মেয়ে প্রিয়ম্বদা ঘুমোয় আরেকটি ঘরে। এর পরের গল্প আরও মারাত্মক। ওষুধ মেশানো পায়েস খেয়েও 18 তারিখ অর্থাৎ মঙ্গলবার সকালে ঘুম ভেঙে যায় বড় ভাই প্রণয়ের। তিনি শৌচাগারের দিকে যেতে গিয়ে দেখেন ছোট ভাই জেগে। তিনি জানান তার মেয়ের মৃত্যু হয়েছে। স্ত্রী রমি ঘুমে অচেতন।
তার মৃত্যু হয়নি। একই অবস্থা ছিল প্রণয়ের স্ত্রী সুদেষ্ণা ও তাদের ছেলের, তারা ঘুমে অচেতন ছিলেন। পুলিশ সূত্রে দাবি, হাসপাতালে থাকা প্রণয় ও প্রসূনকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে এরপর দুই ভাই মিলে ঠিক করে স্ত্রীদের দুহাতে শিরা ও নলি কেটে দেবে। ততক্ষণে প্রসূন ও রমির মেয়ে প্রিয়ম্বদার মৃত্যু হয়েছিল, তাও মৃত্যু নিশ্চিত করতে তার শ্বাসরোধ করা হয়। সে কারণেই তার ঠোঁটের ওপর কালশিটে দাগ পাওয়া যায়। নাবালক কিশোরকেও একইভাবে হাতের শিরা কেটে শেষ করে দেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু সেই সময়ই ঘুম ভেঙে যায় কিশোরের। তখন তাকে নিয়ে দুই ভাই ও নাবালক পুত্র চলে যায় বাড়ির 3 তলায়। বন্ধ করে দেওয়া হয় ঘরের সব আলো, মোবাইল ফোন। পুলিশ সূত্রে খবর, দুই ভাইয়ের মধ্যে একজন পুলিশ আধিকারিকদের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন যে ওই দিন সকালে ফোন বন্ধ করার আগে তাদের কাছে এক পাওনাদারের ফোন আসে এবং সেই ফোন আসার পর তারা পাওনাদারকে জানায় যে সেই পাওনাদার যেন সেই দিন বাড়িতে না আসে, কারণ বাড়িতে রেড আছে। এরপরই ফোন বন্ধ হয়ে যায়। এরপর থেকেই অন্ধকারে ডুবে যায় গোটা বাড়ি, ঠিক যেমনটা জানিয়েছিলেন প্রতিবেশীরা। আমি জাস্ট মহিলাদের আমি দেখেছিলাম গত পরশুদিন মর্নিং এ ওরা জামা কাপড় মিলছিল আর আমি দেখতে পাইনি। বাড়ি পুরো ডিটেল অন্ধকার ছিল। আমি কালকের থেকেই আমি দেখছি বাড়ি পুরো একদম চুপচাপ। না না না, কালকে মানে ওনারা সন্ধে দিতেন, ছাদের মধ্যে উঠতেন, সন্ধে তোনা দিতেন, ধূপটুপ জ্বালাতেন। তা কাল থেকে আমি দেখছি যে পুরো অন্ধকার। এসেছিল এখানে বেল বাজিয়েছে? হ্যাঁ, অনেক লোক এসেছিল। হ্যাঁ, কটা নাগাদ গতকাল? কাল 12টার সময় ছিল, বিকেল 4টার সময় ছিল, 8টার সময় ছিল। লোক খুঁজে খুঁজে চলে যাচ্ছ, বেল বাজাচ্ছ, সব বন্ধ। খুলতো না? না, লোক নেই তো, কালকে খুললোই নেই দরজা। পুলিশ সূত্রে দাবি, শেষ মুহূর্তে প্রণয় ও প্রসূন চাননি তাদের পরিবারের একমাত্র পুত্র সন্তানের মৃত্যু হোক। নাবালককে হাসপাতালে ভর্তি করে নিয়ে দুই ভাই আত্মহত্যা করবেন বলে ঠিক করেন, কিন্তু তা মেনে নেয়নি কিশোর। বাবা ও কাকাকে ছেড়ে যেতে চায়নি সে। পুলিশ সূত্রে দাবি, এরপরই 3 জন মিলে দুর্ঘটনা ঘটিয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেন। প্রথমে ঠিক হয় উলুবেড়িয়ার কাছে একটি লরির পেছনে ধাক্কা মারবেন, কিন্তু লরির চালক ফেঁসে যেতে পারে সেই কথা ভেবে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। পুলিশ সূত্রে খবর, 18 তারিখ সকালে এই বাড়ির দুই গৃহবধূকে খুনের পর তারা সারাদিন এই বাড়িতে মোবাইল ফোন সুইচ অফ করেছিলেন এবং তার পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত নেন হাওড়ার উলুবেড়িয়াতে গিয়ে কোনো লরির সাথে কলিশন করে তারা দুর্ঘটনা ঘটাবেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে তারা সিদ্ধান্ত পাল্টান, এমনকি বাইপাসের ওপর দুর্ঘটনার আগে নিজেদের সিট বেল্ট পর্যন্ত খুলে ফেলেছিলেন ওই দুজন। এরপরই বাইপাসে অভিষিক্তা মোড়ের কাছে মেট্রোর পিলারে ধাক্কা। এদিন সকাল 11:30 নাগাদ ট্যাংরার বাড়িতে পৌঁছন এনআরএস মেডিকেলের ফরেন্সিক মেডিসিন বিভাগের 4 জন চিকিৎসকের একটি প্রতিনিধি দল। আজকে মূলত যে সমস্ত ময়নাতদন্ত থেকে তারা যে সমস্ত নমুনা সংগ্রহ করেছেন সেগুলোর সঙ্গে এই যে ঘটনাস্থলে মূলত কি ঘটেছিল সেখান থেকে যদি কোনো রকম নমুনা পাওয়া যায় সেই নমুনাই কিন্তু সংগ্রহ করতে এবং তারই সঙ্গে এই যে ঘটনাস্থল বা অকুস্থল তা কিন্তু খতিয়ে দেখতে এই যে ফরেন্সিক মেডিসিন বিভাগের যারা বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন তারা কিন্তু এসে পৌঁছেছেন। পুলিশ সূত্রে দাবি, বাড়ির 3 তলায় একটি কোণায় রক্তমাখা পোশাক পাওয়া গিয়েছে, তার পাশেই পড়েছিল ছুরি, যার ফলে প্রশ্ন উঠছে খুনি কি এখানে পোশাক বদলেছিল? এইসব প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ। তবে এরকম একটা পরিবারের এই পরিণতি গোটা কলকাতাকে চমকে দিয়েছে। বড় কোম্পানি, চামড়ার ব্যবসা, আমেরিকা, জার্মানি, রাশিয়ায় ক্লায়েন্ট, সেখান থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর হঠাৎ ব্যবসায় হুড়মুড়িয়ে পতন। তারপরই ট্যাংরার প্রণয় দে এবং প্রসূনদের সংস্থা ডুবে যায় ভয়াবহ ঋণে। বাজারে কয়েক কোটি টাকা দেনা হয়ে গেছিল দুই ভাইয়ের। পুলিশ সূত্রে দাবি, দুই ভাইকে জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা কারখানার জন্য যে জায়গা ভাড়া নিয়েছিলেন সেই ভাড়ার টাকাটুকুও কয়েক মাস ধরে দিতে পারছিলেন না। আহতদের বয়ান অনুযায়ী যে সুদ গুনতে হচ্ছিল তার রোজগারের থেকেও বেশি। পুলিশ সূত্রে খবর, ট্যাংরার 21/22 অতুল সুর রোডের এই 4 তলা বিশাল বাড়িটি বন্ধ করে রেখেছিলেন দুই ভাই। এছাড়া 6টি ব্যাংক ও কয়েকটি প্রাইভেট এজেন্সি থেকে ঋণ নিয়েছিলেন। ব্যবসা ছাড়া পার্সোনাল লোনও ছিল দুই ভাই প্রণয় ও প্রসূনের। অর্থাৎ ঋণের জর্জরিত হয়ে গেছিল পরিবার। সেই সঙ্গে ছিল পাওনাদারদের তাগাদা। ইতিমধ্যে কয়েকজন পাওনাদারের সন্ধান মিলেছে, তাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উনি কালকে বলে 29 লাখ টাকা, যিনি পার্টনার ছিলেন বহু দীর্ঘদিন ধরে, হঠাৎ উনি ছেড়ে দিলেন ওই 29 লাখ টাকা বাউন্সের জন্য। এই তো 6 মাস আগে। বেলেঘাটার এনজি ব্রাদার্স এন্টারপ্রাইজের কর্ণধার গৌরব সরকার, তারও তার দাদুর সংস্থা এসএ এন্টারপ্রাইজের কাছে দে ব্রাদার্সের সংস্থার ধার ছিল 35 লক্ষ টাকা। আমরা 36 লাখ টাকা মতন পাবো। টাকা কি উনি দিয়েছিলেন? না না না, কিছু কিছু করে দিত, ব্যবসা চলছিল, রানিং চলছিল, রোলিং, ওইভাবে আটকে গেছে। উনিও আটকেছে, আমাদের বলেছে, কিন্তু এইরকম কাজ করবে আমরা ভাবতে পারিনি। হঠাৎ একটা কি ডিসিশন নিল উনি। আমাদের 3-4 দিন আগে বলেছিল দেবে,
আমরা বলি ঠিক আছে ব্যবসাটা আপনি চালান, আস্তে আস্তে দেবেন, আর কি বলবো। আমাদেরও চেক বাউন্স করেছে, চেক বাউন্স তো উনি ব্যাংকে টাকা নেই তো উনি তো চেক কেটে দিচ্ছে, বাউন্স তো হতেই পারে। 4 বছর ধরে আমরা ব্যবসা করছি। তবে সোমবার গোটা দিন এবং মঙ্গলবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত ট্যাংরার এই বাড়িতে ঠিক কি ঘটেছিল তার প্রমাণ পাওয়া যায়নি সিসিটিভি ফুটেজে। ততক্ষণে বাড়ির বড়রা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে নিজেদের শেষ করে ফেলার। পুলিশ সূত্রে দাবি সবকটি সিসিটিভির প্লাগ খোলা ছিল, ফলে কোনো ভিডিও হার্ড ডিস্কে আপলোড হয়নি। বাড়ির 8খানা সিসিটিভি, বাড়ির সদর দরজা থেকে পেছনের প্যাসেজ, এমনকি ছাদ পর্যন্ত। একাধিক সিসিটিভি এই গেটের সামনে, এই একটা সিসিটিভি, ঠিক গেটের ভেতরে যদি কেউ প্রবেশ করে ঠিক এই জায়গায় একটা সিসিটিভি রয়েছে। অর্থাৎ বাইরে যদি কেউ দাঁড়িয়ে থাকে এই জায়গায়, যদি কেউ বেল বাজায় এই সিসিটিভিতে আসবে, ভেতরে প্রবেশ করলে ঠিক এই জায়গায় একটা সিসিটিভি রয়েছে, এই সিসিটিভিতে আসবে। এবং ঠিক ওপরে তুমি দেখতে পাচ্ছ দুতলায় ঠিক ওপরের দিকে বাড়ির দিকে যদি কেউ হেঁটে আসে এই গলি দিয়ে সেই সিসিটিভিতে ধরা পড়বে। এবং ঠিক উল্টো দিকে আর একটা সিসিটিভি, অর্থাৎ গেটের সামনে যদি কেউ দাঁড়িয়ে থাকে সেই সিসিটিভিতে ধরা পড়বে। আপাতত তদন্তকারীদের ভরসা আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ। ট্যাংরার এই পরিবারের পুরুষদের শেষবার দেখা গেছিল মঙ্গলবার রাতে এই সিসিটিভি ফুটেজে। মঙ্গলবার রাত 12:54 ট্যাংরার বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরোন বাড়ির বড় ছেলে প্রণয় দে, তার নাবালক পুত্র ও ভাই প্রসূন দে। রাত 3:31 অভিষিক্তার কাছে মেট্রোর পিলারে সজোরে ধাক্কা মারে গাড়িটি। মাঝের প্রায় 2.5 ঘন্টা সময় কোথায় ছিলেন তিনজন সে বিষয়ে নিশ্চিত হতে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির গুগল ম্যাপ ডিভাইস পরীক্ষা করে দেখছেন তদন্তকারীরা। যে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে পাওয়া গেছে, যা এই মুহূর্তে গড়ফা থানাতে রয়েছে, সেই গাড়ির ভেতরে যে গুগল ম্যাপ ডিভাইস রয়েছে সেই ডিভাইসের সাহায্য তারা নিচ্ছেন। যদিও ঘটনার পরই সেই ডিভাইসের কিন্তু অনেকটা অংশ নষ্ট হয়ে গিয়েছে, সেই কারণে এই গাড়ি যে ব্র্যান্ডের বা যে কোম্পানির তাদেরও সাহায্য নিচ্ছেন গোয়েন্দারা। পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদে প্রণয় এবং প্রসূন দাবি করেছেন তারা গাড়ি নিয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, কোনা এক্সপ্রেসওয়ে, সেকেন্ড হুগলি ব্রিজ, এজেসি বোস রোড, উড়ালপুল, পাকসার্কাস 7 পয়েন্টস, সায়েন্স সিটি, ইএম বাইপাস হয়ে অভিষিক্তায় আসে। তারপর সেখানে মেট্রোর পিলারে ধাক্কা মারে তারা। সেই রাতে গাড়িটি ঠিক কোথায় কোথায় গেছিল তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট গাড়ি কোম্পানির বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে পুলিশ। কারণ দুর্ঘটনার পর থেকে গাড়ির ট্রাভেল হিস্ট্রি সিস্টেম লক হয়ে রয়েছে। পুলিশ সূত্রে দাবি, মেট্রোর পিলারে ধাক্কা মারার সময় গাড়ির গতিবেগ ছিল ঘন্টায় 100 কিলোমিটারের বেশি। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ভেতরে সিট বেল্ট বা সেফটি বেল্ট ব্যবহার করা হয়েছিল কিনা তা নিয়ে কিন্তু এখনো রয়েছে ধোঁয়াশা। তার কারণ গাড়ির ভেতরে একাধিক এয়ারব্যাগ কিন্তু খোলা অবস্থাতে রয়েছে। তার পাশাপাশি গাড়ির ভেতর থেকে আরও একাধিক গুরুত্বপূর্ণ জিনিস উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ছিল 3টি রিস্টব্যান্ড, যা গাড়ির ভেতর থেকে উদ্ধার করেছে ফরেন্সিক টিম। পুলিশ সূত্রে খবর, গাড়ির মেঝে ধারে চাপচাপ রক্তের দাগ ছিল। গাড়িতে মিলেছে একটি চাবির গোছা, যার মধ্যে ছিল 12টি চাবি। অটলসুর রোডের 21-22 চিত্তনিবাস। এই বাড়ির সদর দরজা, গ্যারেজ থেকে ছাদ সব চাবিই রয়েছে এই গোছায়। বাড়ির দরজা বাইরে থেকে লক করেই বেরিয়েছিলেন দুই ভাই। পুলিশ সূত্রে খবর, গিয়ার বক্সের পেছনে গাড়ির মেঝে একটি গাঢ় নীল রঙের বোতাম মিলেছে। ওই বোতামে রক্ত লেগেছিল। কার জামায় ওই বোতাম ছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বড় ভাই প্রণয় দে, তার নাবালক ছেলে এবং প্রণয়ের ছোট ভাই প্রসূন, তিনজনই আপাতত হাসপাতালে ভর্তি। শুক্রবারও তিনজনকে আইসিইউতেই রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে খবর, প্রণয় ও প্রসূন দুই ভাইয়ের শারীরিক অবস্থা আগের থেকে একটু ভালো। এদিনও তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। মেট্রোর পিলারে গাড়ির ধাক্কায় সবচেয়ে বেশি জখম হয় প্রণয়দের নাবালক পুত্র। হাসপাতাল সূত্রে খবর, তার একাধিক হাড় ভেঙেছে, শরীরে একাধিক ক্ষত রয়েছে। বুকে আঘাত, পাঁজরে আঘাত, হাতের হাড় ভাঙা, কনুইয়ের হাড় ভাঙা, বাঁ হাত ও কাঁধের সংযোগস্থলের হাড় ভেঙেছে। ডান হাতের কবজির উপরের দিকের অংশেরও হাড় ভাঙা। ইতিমধ্যে তার একাধিক অস্ত্রোপচার করা হয়েছে। ইএম বাইপাসের ওপর অভিষিক্তা মোড়ের কাছে গাড়ি দুর্ঘটনায় জখম 3 জন চিকিৎসাধীন রুবি জেনারেল হাসপাতালের আইসিইউতে। তার মধ্যে 14 বছরের কিশোরের শারীরিক অবস্থা এখনও পুরোপুরি বিপদমুক্ত নয় বলছেন চিকিৎসকেরা। তাকে আজকেও অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়, বেশ কয়েকটি প্রসিডিওর করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। অন্যদিকে 14 বছরের কিশোরের বাবা এবং তার কাকা, তাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত, যেরকম ছিল এখনও ঠিক সেই অবস্থাতেই রয়েছে, যে কারণে তাদের এখনই আইসিইউ থেকে ছাড়ার পরিকল্পনা নেই হাসপাতাল সূত্রে, সেরকমটাই খবর। ট্যাংরায় একই পরিবারের 3 মহিলাকে যেভাবে খুন করা হয়েছে তা দেখে শিউরে উঠেছে কলকাতাবাসী। এ নিয়ে তোলপাড়ের আবহে বীরভূমে ঘটে গেল আরেক নৃশংস হত্যাকাণ্ড।
মোহাম্মদ বাজারে বাড়ি থেকে উদ্ধার হলো মা ও 2 শিশু সন্তানের নলিকাঠা দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কে টানাপোড়েনেই 3 জনকে খুন করা হয়েছে। ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করল পুলিশ। আটক করা হয়েছে এক মাছ ব্যবসায়ী সহ 2 জনকে। পুলিশ সূত্রে খবর, নয়ন বিত্তার ও সুনীল মির্ধা নামে যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বাড়ি মল্লারপুর থানা এলাকায়। বীরভূমের পুলিশ সুপার জানিয়েছেন, মৃত লক্ষ্মী মাদ্রির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল নয়ন বিত্তারের। অভিযোগ, খুন করার পর নয়নকে আশ্রয় দেয় সুনীল মির্ধা। যে মহিলা ছিল এর ফোন মিসিং ছিল। দিয়ারা নামের জায়গা আছে একটা মল্লারপুর থানা আন্ডারে, ওখান থেকে আমরা ফোনকে রিকভারও করেছি। এখন অবধি যেটা আমরা জানতে পেরেছি, অ্যাকিউজ থেকে নয়ন থেকে কালকে গেছিল, কিছু এদের মধ্যে তর্ক বিতর্ক কিছু হয়েছে। ওখানে এত স্পন্টেনিয়াসলি কি হয়ে গেছে কি ওখানে এরকম 3 জনের মার্ডার করে দিয়েছে, সেটা আবার আমরা এদেরকে পুলিশ কাস্টাডিতে নেব। ঘটনাকে ঘিরে এদিন বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অনুব্রত মণ্ডল আসার পরে এই হত্যা হলো কেন? পুলিশ মন্ত্রী জবাব দাও। তৃণমূলের বিরুদ্ধে এই লড়াই চলবে। ভারত মাতা কে ভারত মাতা কে। মোহাম্মদ বাজারের ম্যানেজার পাড়ায় এই ছোট্ট মাটির বাড়িতে এক মেয়ে ও এক ছেলেকে নিয়ে থাকতেন লক্ষ্মী মাদ্রি। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে মাঠে ধান পুঁততে যাওয়ার কথা ছিল মহিলার। ঘুম থেকে না ওঠায় ডাকাডাকি করতে যান প্রতিবেশীরা। সাড়া না পেয়ে সন্দেহ হয় তাদের। দরজা ঠেলে ভেতরে ঢুকে বিভৎস দৃশ্য দেখতে পান তারা। আমি আর থাকতে পারলাম না, রক্ত দেখে আমি দৌড়ে পালিয়ে গেলাম কাঁদতে কাঁদতে। ওই বাচ্চা দুটোকে তো ওর অবস্থা নাই, আমরা খুনিকে ধরবো, খুনিকে ধরবো। গ্রামবাসীরা দেখেন খাটিয়ায় কম্বলে ঢাকা দেওয়া অবস্থায় পড়ে রয়েছে মা ও 7 বছরের মেয়ের নলিকাঠা দেহ। নিচে মেঝেই পড়েছিল 5 বছরের ছেলের রক্তাক্ত দেহ, তারও নলিকাঠা। যারা মেরেছে ওদেরকে যেন আমরা দেখতে পাই। বৌদি ও আর ধান পুঁততে যেত আজকে, দিনে ও বলছে অত বেলা হচ্ছে কই আসে না, তার লিগে ও দাঁতনি করে এলো, দিনে ও দেখে গেল। আমরা জানি না, আমরা অত বাদ ভরে মাঠ যেতাম, তাহলে ওরা পড়েই থাকতো। এই ঘটনা সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এলাকায় পুলিশ কুকুর নিয়ে তল্লাশি চালানো হয়। মৃতদেহ উদ্ধার করতে গিয়ে সাময়িক বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। পুলিশ সূত্রে খবর, নিহত মহিলার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। যে মাছ বিক্রেতাকে পুলিশ আটক করেছে তার দাদার দাবি, নিহত মহিলার সঙ্গে তার ভাইয়ের কোনো সম্পর্ক ছিল না। না না, কোনো সম্পর্ক ছিল না। আমার দাদা মাছের ব্যবসা করছে। মাছটা কি দিত ওই বাড়িতে? না, মোটামুটি আজ তোমার 4 দিন 5 দিন থেকে যাই না। মাছ বিক্রেতাকে জিজ্ঞেস করেই বাকি 2 জনের হদিশ মেলে বলে পুলিশ সূত্রে দাবি। এদিন দোষীদের দ্রুত গ্রেপ্তারি চেয়ে মোহাম্মদ বাজারের ম্যানেজার পাড়ার কাছে 14 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি। পরে পথ অবরোধ করে সিপিএমও। ট্যাংরায় 3 মহিলার খুনিকে, তা নিয়ে রহস্য। বীরভূমে মা সন্তানের নলিকাঠা মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য। আর হুগলির চণ্ডীতলার প্রাক্তন আইসির হাওড়ায় গুলিবিদ্ধ হওয়া নিয়েও এখনো রহস্যের চাদর। বান্ধবীর সঙ্গে দেখা করতে যাওয়া প্রাক্তন আইসিকে গুলি মারল কে? গুলি চলার কারণ কি? ঘটনাস্থলে দেশে পিস্তল এলো কোথা থেকে? দুষ্কৃতীরা যে পিস্তল নিয়ে ঘোরে তা কার কাছে ছিল? বুধবার রাত 11:36 সিসিটিভি ফুটেজে দেখা যায় শুনশান রাস্তার ধারে গাড়ির পেছন থেকে এসে মাটিতে শুয়ে পড়েন চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল। সঙ্গে থাকা লোকজন তোলার চেষ্টা করলেও লাভ হয়নি। হঠাৎ বাইকে করে আসে 2 যুবক। তখন নিজে থেকেই উঠে দাঁড়ান আইসি। কিন্তু কি করে গুলিবিদ্ধ হলেন পুলিশ আধিকারিক? ঘটনাস্থলে দেশে পিস্তল এলো কোথা থেকে? সেই প্রশ্নের উত্তর মিলছে না। এই গোটা ঘটনার পর যেটা নিয়ে প্রশ্ন উঠছে যে থানার যিনি আইসি তিনি যদি কখনো অস্ত্র নিয়ে বেরোন, আর্মস নিয়ে বেরোন, তার 9mm পিস্তল নিয়ে বেরোনোর কথা। বেঙ্গল এবং কলকাতা পুলিশের যারা অফিসার তারা যখন তল্লাশি অভিযানে যায় তারা 9mm পিস্তল নিয়েই বেরোয়। কিন্তু এক্ষেত্রে ঘটনাস্থল থেকে যে আর্মস রিকভারি হয়েছে সেটা কিন্তু দুষ্কৃতীদের হাতে থাকে, কান্ট্রি মেড অস্ত্র। তাহলে সেটা এই ঘটনাস্থলে এলো কী করে?
পুলিশ আধিকারিকরা বলছেন ঘটনাস্থল থেকে যে গুলির খোল পাওয়া গেছে সেটা ব্যালিস্টিক টেস্টের জন্য পাঠানো হবে এবং চণ্ডীতলা থানার আইসিকে জিজ্ঞাসাবাদ করা হবে যে কি করে একটা কান্ট্রি মেড ফায়ার আর্মস ঘটনাস্থলে এলো। রহস্য আরও বাড়াচ্ছে আইসির ভূমিকা। তাকে ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, বুধবার রাত 10:30 নাগাদ হুগলি থেকে বন্ধুর গাড়িতে পুলিশ স্টিকার লাগিয়ে বেরোন চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল। তদন্তকারীরা জানতে পেরেছেন আইসি হাওড়ায় তার বান্ধবীর সঙ্গে দেখা করতে আসেন। অন্যদিকে বান্ধবী আবার হাওড়ার ঘোষপাড়া রোডে এক বন্ধুর সঙ্গে দেখা করতে আসেন। কিন্তু তাহলে গুলি চালালো কে? হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, বাইরে থেকে কোনো গুলি চালানো হয়নি। অথচ আইসির বান্ধবীর দাবি তিনি গুলি চলতে দেখেননি, রক্তাক্ত অবস্থায় আইসিকে দেখেছেন। আবার আইসি দাবি করেছেন বান্ধবীর সঙ্গে তর্কাতর্কি হবার পর নিজেকে নিজে গুলি করেন তিনি। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে রিভলভার থেকে গুলিটা হয়েছিল সেটা কিন্তু সার্ভিস রিভলভার ছিল না, একটা কান্ট্রি মেড ইম্প্রোভাইজ পিস্তল ছিল। এবং এই পিস্তল কিভাবে কোথা থেকে ওই থানার আইসির কাছে এলো সে সম্পর্কে তদন্ত শুরু হয়েছে। এরই মধ্যে এদিন দুপুরে ঘটনাস্থল থেকে একটি দেশি পিস্তল উদ্ধার করেছে শিবপুর থানা। এখানে প্রশ্ন উঠছে, দেশি পিস্তল তাহলে কে নিয়ে এলো? আইসি সার্ভিস পিস্তল হলে তা 9mm হবে বা .38mm হবে। তাহলে দুষ্কৃতীদের হাতে যে পিস্তল থাকে তা এই ঘটনায় এলো কি করে? আইসি যদি নিজেকে নিজে গুলি করেন তাহলে আইসি কি বেআইনি অস্ত্র নিয়ে এসেছিলেন, নাকি অন্য কারোর চালানো গুলিতে আইসি আহত হলেন? অন্য কেউ গুলি চালিয়ে থাকলে সেটা পুলিশ সামনে আনছে না কেন? তাহলে কি কিছু লুকোনোর চেষ্টা হচ্ছে? হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, সব দিকে খতিয়ে দেখা হচ্ছে। রহস্য বাড়িয়েছে এক প্রত্যক্ষদর্শীর বয়ান, যিনি দাবি করেছেন আইসি সরকারি হাসপাতালে নিয়ে যেতে নিষেধ করেন। বলছে হাওড়াতে নিয়ে গেলে কেস হয়ে যাবে, প্রাইভেটে নিয়ে চলে যাবে। উনি বললেন আমি পুলিশে আছি, ম্যাটারটাকে বেশি বড় করো না, ছেড়ে দাও, তোমরা চলে যাও, আমরা বুঝে নিচ্ছি। ঘটনার পর সঙ্গীদের সহযোগিতায় বান্ধবী আইসিকে নিয়ে যান হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, তার পোশাক ও মুখে রক্ত লেগেছিল। 4 জনের ছিল তখন। হ্যাঁ, এবারে আমার মেয়ে ভেতরেই ছিল। তখন দেখে ওর গাড়ির সামনে উনি গাড়ি থেকে নেমে ছটপট করে পড়ে গেছে নিচে। পড়ে যাওয়া মতো তখন এবারে ব্লিডিং হচ্ছে, রক্ত ভর্তি হয়ে গেছে রাস্তাঘাটে পুরো। উনি বুধবার রাত্রেবেলায় বাঁ হাতের আপার আর্মের গুলিবিদ্ধ বা বুলেটের ইনজুরি নিয়ে এসেছিলেন। অ্যাকচুয়ালি গুলি ওনার হাতের ঢুকে অপর প্রান্ত থেকে বেরিয়ে গেছে, তো বুলেটটা ভিতরে ছিল না। যেরকম গুলি ঢুকে বেরিয়ে গেলে যে ইনজুরি হয় সেই ইনজুরিটা আমরা পেয়েছি। 1-2 দিনের মধ্যে উনি ছুটি করে দেওয়া হবে। বৈধ দোকান থেকে অস্ত্র, গুলি চলে যাচ্ছে দুষ্কৃতীদের হাতে। জীবনতলায় কার্তুজ উদ্ধারের ঘটনায় এমনই তথ্য হাতে এসেছে রাজ্য এসটিএফের। কিন্তু এবার হাওড়া কাণ্ডে প্রশ্ন উঠে গেল, বেআইনি অস্ত্রকে ব্যবহার করছে পুলিশও? হুগলির চণ্ডীতলা থানার প্রাক্তন আইসির গুলিবিদ্ধ হবার ঘটনা যেমন চাঞ্চল্য তৈরি করেছে, তেমনই চাঞ্চল্য ছড়িয়েছে ফের জাল ওষুধ বাজেয়াপ্তর খবরে। শুক্রবার হাওড়ার আমতায় 20 লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত করল রাজ্য ড্রাগ কন্ট্রোল দপ্তর। আর এই ঘটনা ফের প্রশ্ন তুলে দিল, রোগ সারাতে আমরা যে ওষুধ খাচ্ছি তাতে কি লুকিয়ে রয়েছে বিষ? জীবনদায়ী ওষুধের জালিয়াতির কারবারে কি বিপন্ন হতে পারে জীবন? কলকাতার পর এবার হাওড়ার আমতায় জাল ওষুধ চক্রের পর্দাফাঁস। উদ্ধার হওয়া জাল ওষুধের মধ্যে বেশিরভাগই হলো প্রেসারের মতো ক্রনিক অসুখের। আর এতেই অশনি সংকেত দেখছেন চিকিৎসকরা। মান্না এজেন্সি নামের এই ওষুধ সরবরাহকারী সংস্থার গোডাউনে হানা দিয়ে 20 লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত করলেন রাজ্য ড্রাগ কন্ট্রোল দপ্তরের আধিকারিকরা। অভিযোগ, নামী কোম্পানির ওষুধের কিউআর কোড জাল করে চলছিল চক্র। আশঙ্কা রয়েছে আরও। রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, এই এজেন্সির 1,86 লক্ষ টাকার ওষুধের লেনদেনের হদিশ মিলেছে। ফলে বাজারে এখনো 1,63 লক্ষ টাকার ভেজাল ওষুধ রয়ে গেছে বলে মনে করা হচ্ছে। সেই ওষুধ আমার আপনার বাড়িতে নেই তো? আমরা সেই ওষুধ খাচ্ছি না তো? উদ্বেগেরই বিষয় নয়, এটা আমাদের মান সম্মানের প্রশ্নের সঙ্গেও যুক্ত। কারণ পেশেন্ট ভাবে যে ডাক্তারবাবুর এই ওষুধ খেয়ে আমার কোনো বেনিফিট হলো না। যে ওষুধটা ভেজালের কথা বলছেন তার মধ্যে এমন কোনো বিশিষ্ট জিনিস থাকে যেটা শুধু তার গুণমান কম তা নয়, অন্য জিনিস মেশানো হয়েছে, তার পার্শ্ব প্রতিক্রিয়া তো আরো ভয়ানক হতে পারে। এর বিষয়ে আমাদের জনসচেতনতা কিভাবে বাড়ানো যায় এবং নজরদারি সরকারি তরফে কিভাবে বাড়ানো যায় সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখা উচিত। না হলে কিন্তু এই যে জনস্বাস্থ্যের বিষয়টা কিন্তু একেবারেই ভেঙে পড়বে। বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ওষুধ সরবরাহকারী সংস্থার মালিক বাবলু মান্নাকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। ওষুধ সরবরাহকারী সংস্থার গোডাউন সিল করে দেওয়া হয়েছে, যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ধৃত ওষুধ ব্যবসায়ী।
বিল দেখিয়ে দিয়েছি, অনলাইন ট্রানজাকশনে মাল দিয়েছি। আপনি তো বলছেন কিউআর কোড নকল করেছেন। না, কিউআর কোড আমি ওইসব করতে পারি না কখনো। আনছি ওরা নাই জানে, কারণ আমি কিউআর কোড দেখে নিয়েছি, কোম্পানি লেখা আসছে, আমি তো আর স্পেশালিস্ট নয়। রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, ওষুধ জাল হবার বিষয়ে তাদের কাছে অভিযোগ জানায় বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী সংস্থা। অভিযোগ ছিল তাদের ওষুধ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি সহ বিভিন্ন জায়গায় জাল হচ্ছে। পাশাপাশি তাদের কিউআর কোড বিভিন্ন জায়গায় ব্লক হয়ে যাচ্ছে। সূত্রের খবর, নিজেদের বক্তব্যের সপক্ষে বেশ কিছু তথ্য প্রমাণ জমা দেন তারা। এরপরে গত বছর ডিসেম্বর মাস থেকে তদন্তে নামে রাজ্য ড্রাগ কন্ট্রোল। তদন্তে নেমে যে দোকান থেকে জাল কিউআর কোড ব্যবহার করে ওষুধ কেনার অভিযোগ জমা পড়েছিল, ধাপে ধাপে সেখানে যান আধিকারিকরা। সেই খোঁজেই মান্না ডিস্ট্রিবিউটারে এসে পৌঁছন। নথি যাচাই করা হয়। রক্তচাপ নিয়ন্ত্রণ করা যে 2 ব্র্যান্ডের ওষুধ নিয়ে অভিযোগ, তার নমুনা সংগ্রহ করা হয়। এরপর কনভেন্ট রোডের স্টেট ড্রাগ টেস্টিং ল্যাবে নমুনা পাঠানো হয়। পরীক্ষায় ওষুধ যে নিম্নমানের তার প্রমাণ মেলে। বৃহস্পতিবার পুলিশকে সঙ্গে নিয়ে ডিস্ট্রিবিউটারের গুদামে যায় রাজ্য ড্রাগ কন্ট্রোল। মালিককে জিজ্ঞাসাবাদ করা হয়। রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, আগেও এখানে গেছিলেন তারা যেখান থেকে ওষুধ কিনেছেন বলে দাবি করেছিলেন, সেটিও ভুল বলে রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগকে জানিয়েছে বিহার ড্রাগ কন্ট্রোল বিভাগ। রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, 1,86,00,000 টাকা লেনদেন নথিভুক্ত ছিল। ফলে প্রায় 20 লক্ষ টাকার ওষুধ বাজেয়াপ্ত হলেও এখনো 1,63,00,000 টাকার ওষুধ বাজারে থেকে গেছে, যা বহু রোগী বর্তমানে ব্যবহার করছেন বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে যদি ওই জাল ওষুধ খায়, তাহলে তার সেই ওষুধ তো প্রেশার কমাবে না, বরঞ্চ প্রেশার বেড়ে যাবে। প্রেশার বেড়ে গেলে তার যা কনসিকুয়েন্স হয়, তার ব্লাড প্রেশার বেড়ে গেলে তার সেরিব্রাল স্ট্রোক, হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক, কিডনি ড্যামেজ সবই হতে পারে। ভেজাল ওষুধ রুখতে 2022 সালে কেন্দ্রীয় সরকার 300 রকমের কিউআর কোড চালু করে। বাজারে বহুল ব্যবহৃত 300টি ব্র্যান্ডেড ওষুধের ক্ষেত্রে এই কিউআর কোড ব্যবহার বাধ্যতামূলক করা হয় ওষুধের স্ট্রিপে বা বোতলের গায়ে। নিয়ম অনুযায়ী এই কিউআর কোড যদি বারবার স্ক্যান করা হয়, তাহলে কিউআর কোড ব্লক হয়ে যাবে। নোটিফিকেশন যাবে সংস্থার কাছে। কোন এলাকা থেকে স্ক্যান হচ্ছে তার তথ্য চলে যাবে সংস্থার কাছে। সেই কিউআর কোডের সূত্র ধরেই ভেজাল ওষুধ চক্রের হদিশ মিলল। জীবনদায়ী ওষুধ জাল হচ্ছে কিনা চিহ্নিত করার জন্য কিউআর কোড ব্যবস্থা চালু করা হয়েছিল। আর সেই কিউআর কোডের সূত্র ধরে রাজ্য ড্রাগ কন্ট্রোল দক্ষিণ কলকাতার খুব কাছাকাছি একটি জায়গা থেকে বিভিন্ন অভিযোগ আসে। এরপরে দেখেন তারা দক্ষিণ 24 পরগনা থেকেও বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে। তদন্তে নেমে তারা উলুবেড়িয়াতে নির্দিষ্ট একজন ডিস্ট্রিবিউটরের কাছে পৌঁছন এবং সেখানে গিয়ে তারা দেখতে পান যে সেই ব্যক্তি বিভিন্ন জীবনদায়ী ওষুধ জাল করছেন, যার মধ্যে অন্যতম হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণ করার ওষুধ। এই যে জাল ওষুধ কারা কারবারি করতে পারে, যাদের সঙ্গে প্রশাসনের একটা যোগাযোগ রয়েছে, পুলিশের সঙ্গে যোগাযোগ রয়েছে, কোনো দুর্নীতি আজকে কিন্তু প্রশাসনের নজরে এড়িয়ে যাবে এত সহজ ব্যাপার নয়। তাহলে এই যে খারাপ ওষুধ, জাল ওষুধ, জীবন হানি হতে পারে, এই সুযোগটা পাচ্ছে কেন যারা দুর্নীতি করছে? কারণ রাজ্য প্রশাসন দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করছে না। যে কথাটা মেডিকেল সার্ভিস সেন্টার বহুবার বলেছে। স্ক্যান করে দেখে নেওয়াটা হয়তো সবসময় সম্ভব একটা ডিস্ট্রিবিউটরের জন্য না হতে পারে, একদম বিপদ ফেলতে পারে ওই হোলসেলার বা ওই ডিস্ট্রিবিউটার। তো ওই তো ওষুধ সরবরাহ করবে, ম্যানুফ্যাকচারার তাও দিতে আসবে না। সেই জায়গাটায় আমি কিন্তু একেবারে নিশ্চিত আর আমি জোর করে বলতে পারি ড্রাগস কন্ট্রোল কিন্তু কম্পিটেন্ট অথরিটি এর উপরে কিন্তু ডিসিশন নেবার আর ঠিক চোখে চোখে রাখার ব্যাপারটা। ফের জাল ওষুধ উদ্ধারে চড়ছে রাজনীতির বারুদও। কোভিডের জাল ভ্যাকসিন এমপির গায়ে দেওয়া হয়েছিল, ওটা রাজ্যে জাল নেই এমন কোনো জায়গা নেই, সমাধান তো নেই। আর এগুলো সবগুলোর সঙ্গে রাজ্যের পুলিশ এবং রাজ্যের সরকার এবং শাসক দল যুক্ত। আর মুখ্যমন্ত্রী সমালোচনা সহ্য করতে পারেন না, সেই জন্য বিধানসভায় স্বাস্থ্য দপ্তরের প্রশ্ন উত্তর হয় না, আর বিরোধী দলের বলার সুযোগ নেই, আর বাইরে বললেও তিনি গুরুত্ব দেন না, তার কারণ তিনি ছাপ্পা মেরে দিচ্ছেন। টেকনিক্যাল এই বিষয়গুলোর জন্যই তো সরকার কি তার ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্টকে শক্তিশালী করতে রাজি হলো না। ওদের ডিপার্টমেন্টের কর্মচারী এবং অফিসাররা তারা বারে বারে বলেছিলেন যে আমাদের পোস্টের পর পোস্ট ফাঁকা, কি করে আমরা কাজ করব, সরকারের তাবুত্তাব নেই। কার্যত রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। এগুলো তো নতুন কিছু নয়,
সিপিএম আমলে মেডিকেল কিট কেলেঙ্কারিটা কত লোকের যে শরীরে সংক্রমণ করিয়েছে, কত বড় ক্ষতি করেছে আপনারা সবাই জানেন। আর তখন এত জানার উপায়ও ছিল না। এবার এখন যে সময়টা দাঁড়িয়েছে, যারা খারাপ কাজ করছে, কোথাও কোনো অসাধু কাজ থাকলে মনিটরিং হচ্ছে, ধরা পড়ে গেছে। আমি সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের এই রিপোর্ট, এটার পরবর্তী ক্ষেত্রে রাজ্যগুলো কি ব্যবস্থা নিচ্ছে সেখানে কিন্তু কিচ্ছু পাচ্ছি না, যেটা আরও চিন্তার। আমি শঙ্কুর কাছে যাব। শঙ্কু, আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে নির্বাচনী বন্ডে যদি এই ওষুধ কোম্পানিগুলো, যাদের হাত খানিকক্ষণ আগে ডক্টর চৌধুরী বলছিলেন এত লম্বা, তারা যদি ওই বিপুল টাকা না দিত বিভিন্ন রাজনৈতিক দলকে, কেন্দ্র এবং রাজ্য সরকার যারা চালায় সেই রাজনৈতিক দলগুলো সহ, তাহলে জীবনদায়ী ওষুধের দাম এই গত কয়েক মাস আগে একটার পর একটা অনুষ্ঠান করেছিলাম কিভাবে নিঃশব্দে অনেকটা বেড়ে গেল, সেটাও বাড়তো না। আর ওষুধ কোম্পানিগুলোর খুব তাদের ওপরে যে জরুরি ভিজিলেন্সটা, সেটাও বোধহয় আর একটু করা হতো। অর্থাৎ এই 44টা এসে হঠাৎ ওয়ান ফাইন মর্নিং সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের রিপোর্টটা পড়ে চমকে উঠতে হতো না। মানবে শঙ্কু? সুমনদা, প্রথম কথা হচ্ছে যে যদি দেখা যায় কেউ কোনো রাজনৈতিক দলের নির্বাচনী ফান্ডে টাকা দিয়েছেন এবং তার বদলে কোনো বেআইনি ওষুধ ব্যবসার সুযোগ পেয়ে গেছেন, তাহলে অবশ্যই সেটা ক্রাইম এবং তার এগেনস্টে ব্যবস্থা নেওয়া উচিত। এবং তাতে যদি কোনো রাজনৈতিক নেতা ইনভলভ থাকেন, অবশ্যই নেওয়া উচিত। আমি আজকে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি কোনোদিন নাম করি না, মাননীয় সাধারণ সম্পাদকের প্রশংসা করি। উনি নিজের চিকিৎসা এই রাজ্যে করান না, চোখের চিকিৎসা, ওনার চোখের 12টা বাজিয়ে দিচ্ছে এখানকার চিকিৎসা ব্যবস্থা। আমি ওনাকে অ্যাপ্রিসিয়েট করি। উনি সেবাশ্রয় করেছেন কেন? কারণ ওনার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং তার টিমের ওপর ভরসা নেই, তারা ডুবিয়ে দিয়েছেন, আরও ক্ষতি করে দিতে পারেন। তাই ওখানকার যারা ডায়মন্ড হারবারের লোক, তাদের চিকিৎসার জন্য আলাদা ব্যবস্থা করেছেন, আলাদা নজরদারি করেছেন। লোকে হসপিটালে যাচ্ছে না, ওখানে চলে যাচ্ছে। স্বাস্থ্য দপ্তর পুরো ব্যর্থ এবং অপদার্থ লোকে কেউ ইচ্ছা করে বলছে, আমার শুনতে খুব খারাপ লাগছে। এবং আমি আপনাকে সব থেকে কঠিন জায়গা বলবো, সুমনদা কোনোদিন পিজিতে যাবেন, ও তো ওখানে চিকিৎসা করে। আমাকে বহু আমাদের গরিব লোকদের নিয়ে যেতে হয় ভর্তির জন্য। ওখানে বড় বড় করে লেখা আছে 70% হচ্ছে পয়সা নেওয়া হয় না, গরিবদের জন্য ওষুধের ব্যবস্থা করা হয়। ওই প্রত্যেকটা ওষুধ টেস্ট করা হোক, দেখবেন কোনোটা কাজ করে না। আমায় মার্জনা করবেন, আমি জ্বর হলে ক্যালপল ওখান থেকে কিনে খেয়েছি, কোনো কাজ করেনি। আমি বলতে খারাপ লাগছে আমার, কিন্তু এইটা চেক করার এই রাজ্যে কোনো ব্যবস্থা নেই। যে ছবিগুলো তুমি এই রাজ্যের বলছো, ইউপির সেই ড্রাগ মাফিয়া গত অক্টোবরে যার জাল ওষুধের কারখানায় রেড হলো, 10 জন অ্যারেস্ট হলো, সে আবার জামিনে বেরিয়ে পড়েছে এবং সেই কারখানা চালু হয়েছে। এই খবর রাখো কি? ওখানে একটা বিজেপির সরকার, সরকার ওখানে ব্যবস্থা নেয়, ওখানে মূল্যবাজার চালায়, কিন্তু বড় বাজারে ওরা ব্যবসা করতে দেয়। আপনি ভাবুন কর্ণাটকে ব্যবসা হচ্ছে, কিন্তু আমি বলছি কাঞ্চন মূল্যে সমস্ত বিক্রি হয়। আমি উদ্বিগ্ন, কাজ করছে না, আমি এই বিভাজনেও খুব বিরোধী। সেটা তোমার রাজ্য, আমার রাজ্য, গোটা দেশ এবং এই রাজ্য তো বটেই যেখানে আমরা আছি, সেখানে যদি এই চ্যালেঞ্জের মুখে দাঁড়াতে হয়, তার একটা কমব্যাট পলিসি থাকার দরকার, যদি আমার সদিচ্ছে থাকে। কিন্তু ঠিক এইখানে আমার পরবর্তী প্রশ্ন এবং পরবর্তী প্রতিবেদন রাখবো যে আমাদের স্টেট ড্রাগ টেস্টিং ল্যাব বলে একটি বস্তু আছে, যাদের কাজ হচ্ছে যে ওষুধের গুণমান বিচার করা। তাদের পরিকাঠামোর কি অবস্থা শুনবেন, পরপর আমি দেখাবো। এক হচ্ছে 47 জন অ্যানালিস্ট থাকার কথা, যেখানে 10 জন আছেন, তার মধ্যে 3 জন রিটায়ার করে গেছেন, এক্সটেনশনে আছেন। এবং ইন্সপেক্টর থাকার কথা 99 জন আছেন, 78 জন সিনিয়র অ্যানালিস্ট, 49 জনের সব কটা পদ খালি। ভুল শোনেননি, 49টা পদ সব কটা খালি। এই ঢাল তরোয়ালহীন নিধিরাম সর্দারকে দিয়ে আমরা ওষুধের গুণমান বিচার করব, তার মূল্য দিতে হচ্ছে রাজ্যবাসীকে। সব দপ্তর, পুলিশ থেকে শুরু করে সর্বত্র মানে শূন্য পদ, প্রশাসন নেই, গভর্নেন্স নেই। কারণ আমি কন্যাশ্রী দিচ্ছি, কারণ আমি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, কারণ আমি ভোটের রাজনীতির জন্য মানুষের হাতে টাকা গুঁজে দিচ্ছে প্রশাসনিক গভর্নেন্সকে বাদ দিয়ে। অর্থাৎ প্রশাসনের গভর্নেন্স বাদ দিয়ে সব কিছু হচ্ছে রাজ্যে। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আমি বলছি মানুষকে বুঝতে হবে যে এই যে গভর্নেন্স সরকার দিচ্ছে না, পদগুলো পূরণ করছে না, সেটা পুলিশের হতে পারে, তার জন্য আইন শৃঙ্খলার সমস্যা, স্বাস্থ্যে হতে পারে, যার জন্য এই ধরনের ঘটনা ঘটছে। ফলে আমি বলছি যে শেষ পর্যন্ত কিন্তু মানুষ সাফার করছে কেবলমাত্র সরকার গভর্নেন্স বা প্রশাসনটাকে সুদৃঢ় না করবার জন্য। শুনুন, আপনি আমায় বলুন যে মানে কিছুদিন আগে 6 কোটি মানে টাকার মূল্যের
মানে বাজেয়াপ্ত করা হলো মানে ওষুধ একদম 6.5 কোটি 6.5 ভবানীপুর থেকে দেখাবো। মানে আমার প্রশ্ন হচ্ছে এই মানে আপনি যদি দুর্নীতির জায়গাটা দেখেন তাহলে আপনি লক্ষ্য করবেন যে চক্রাকারে সবগুলো বিষয়ের মধ্যে যুক্ত আছে, মানে আপনি না আলাদা করতে পারবেন না। শিক্ষা দুর্নীতি, স্বাস্থ্য দুর্নীতি, মানে অন্য যে কোনো জায়গায় পুরসভার দুর্নীতি, এগুলো না একটা সাইক্লিক অর্ডারে কিন্তু আপনি দেখতে পাবেন। তাহলে কি সরকার মানে এই মানুষগুলোকে দেখছে না, মানে কতটা সংবেদনশীল? আমি বলছি সরকার মানুষগুলোকে ভোটার হিসেবে ভাবে, মানে নাগরিককে সরকার বা শাসক দল যখন ভোটার হিসাবে ভাবে তাতে 2-4 জন মারা যেতেই পারে। 2-4 জন যদি সরকারি গাফলতির জন্য মারা যায় তখন কি কথাগুলো বলা হয়? স্পোক্সপারসনরা এইভাবে বলেন যে 2-1 জন মারা গেছে, ওগুলো দেখতে হবে আমাদের। কিন্তু এই ঘটনাগুলো যে একটা সিস্টেমেটিক ফেলিওর, একটা সিস্টেমের ফেলিওর, এই সিস্টেমেটিক ফেলিওরগুলো শুধু স্বাস্থ্য দপ্তর নয়, সবগুলো দপ্তরের সাথে যুক্ত। ফলে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার দৃষ্টিভঙ্গি থাকবে যে নাগরিকদের প্রতি সংবেদনশীলতার দৃষ্টিভঙ্গি থেকে আপনি প্রশাসন চালাবেন না, শুধুমাত্র ভোটার এবং ভোটের রাজনীতির কনটেক্সটে প্রশাসন চালাবেন, ততদিন কিন্তু আমি বলছি এর থেকে মুক্তির কোনো উপায় নেই। যেসব ওষুধগুলো আসে সব এই রাজ্যের ওষুধ নয়, বিভিন্ন আজকে এই যে বন্ডে আমি 80%-এর বেশি এই যে বন্ডের 80% বাতিল হলো, তার পশ্চিমবঙ্গের কটা? সব আপনারা ম্যাক্সিমাম তো সরকারের। আমি বলছি কি মারাত্মক তঞ্চকতা চলছে, আর সেই তঞ্চকতা ধরার জন্য যে আইন সেটা নাকি ক্রমশ শিথিল হচ্ছেন বলে ডক্টর চৌধুরী বলছেন, যে ড্রাগ রুল রিফর্ম করে জেল অংশ বাদ দেওয়া হয়েছে বলছেন। ড্রাগস অ্যান্ড কসমেটিক্স রুলস যেটা শেষবার অ্যামেন্ডমেন্ট হয়েছে, এর আগে যদি কোনো কোম্পানি কোনো স্পুরিয়াস ড্রাগ তৈরি হতো, তার ওষুধ যদি ধরা পড়তো, তাহলে তার জেল হাজতের একটা ক্লজ ছিল, একদম সেই জেল হাজত সরিয়ে তার ফাইন বা এইটুকু রেখে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে বেপরোয়াভাবে জাল ওষুধ বাজারে রমরমা হচ্ছে, এই সাহস পাওয়ার একটা উৎস ওখান থেকেই আসছে। কি হবে? আমি ফাইন দেবো, ঘুরিয়ে ফিরিয়ে দাঁড়াচ্ছে যে আমি টাকা কামাবো, কিছু টাকা দেবো, আর মানুষের জীবনের দাম আমার কাছে তার কোনো মূল্যই নেই। এই কোট আনকোটের মধ্যে আজকে ওষুধ, তার ব্যবসা, পুরো জিনিসটা জড়িয়ে যাচ্ছে। অনেক সময় জাল ওষুধ কিছু বেআইনি লোক তৈরি করে, তার একটা দিক, আর কোম্পানি নিজে জাল ওষুধ তৈরি করছে, সেটা তো মারাত্মক। আমরা বাজারে গিয়ে একটা ব্র্যান্ডেড ওষুধ কিনছি, হতে পারে সেটা কেউ স্পুরিয়াস তৈরি করেছে, সেটা একটা অন্য দিক, কিন্তু কোম্পানি নিজে তার গুণমান মেনটেন করবে না, এটা তো মারাত্মক আমাদের কাছে। আজকে আমাদের স্বাস্থ্য, জীবন কোথায় দাঁড়িয়ে আছি আমরা? এ তো বিরাট প্রশ্ন ছিল। আমি বলছি যেখানে কলকাতা পুরসভার নিয়ম এবং সেটাকে আমরা চ্যালেঞ্জ করি যে কি করে আমি একটা বেআইনি নির্মাণ করে তার প্রায় মূল্য ধরে দেওয়ার মতো, সেটার জন্য আমি জরিপ ফাইন করে দিলাম। আরে কেন্দ্রীয় সরকারই তো বলছেন, নিশ্চয়ই তাই তো বলছেন পরিষ্কার। আজকে কেন্দ্রীয় সরকার এই আইনটা করলো কেন? শুধু কিন্তু জরিমানা হবে। কারো কোনো একটা জায়গায় সমস্যা হলো, কাজ করতে গিয়ে সে এরকম কিছু ঘটনা লক্ষ্য করলো, বা তার কাজের জায়গায় কোনো একটা সমস্যার সম্মুখীন হলো, সে গিয়ে কোথায় জানাবে? কারো পক্ষে অত ইজিলি অ্যাক্সেসিবল হয় না জিনিসগুলো, যে অমুক জায়গায় স্বাস্থ্য ভবনের অমুক অফিসে বা নবান্নর অমুক অফিসে জানাবে, কোনোদিনই পসিবল না। যদি একটা আর মাথায় রাখতে হবে, যিনি অভিযোগ জানাবেন তার বাড়ির মানুষটি হয় অসুস্থ, নয় পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমি বলছি তার মানসিক অবস্থাও তো ভাবতে হবে। স্বাভাবিক। তার পক্ষে কি হয় সাধারণত এইসব, আমি একটা সেন্ট্রালাইজ গ্রিভেন্সের রাখলাম কলকাতায়, কি করে তিনি আসবেন, আর কেনই বা আসবেন? আর শুধু তো রোগীর বাড়ি না, আমি যদি ডাক্তার হিসেবে অনুভব করি যেখানে কিছু একটা গন্ডগোল হয়েছে, আমি তো সেখানে গিয়েও সে আমার অভিযোগটা জানাতে পারি। কিন্তু সেটা যদি আমার অ্যাক্সেসিবল না হয়, দেখুন খাতায় কলমে এক জিনিস হয় আর প্র্যাকটিক্যালি এক জিনিস হয়। খাতায় কলমে আমি যদি বলে দিই আমি কমিটি বানিয়ে দিচ্ছি, গ্রিভেন্স সেল আছে, তো সেটা যদি আমার অ্যাক্সেসিবল না হয় তার ইউজটা কি হলো? একদিকে পুলিশের গুলি খাওয়া নিয়ে চাঞ্চল্য, অন্যদিকে মালদার তৃণমূল নেতা ও ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে একেবারে ডি কোম্পানির নাম করে হুমকি। मुद्दा बात बोल रहा हूँ आपको। हाँ बोलिए, आपको क्या हुआ? भेजना पड़ेगा। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর দাবি, বৃহস্পতিবার কাক ভোরে তার ফোনে হিন্দিতে লেখা একটি মেসেজ আসে। সেখানে লেখা ছিল, ডি কোম্পানি থেকে প্রদীপ বলছি, আগামীকাল সকাল 10টা থেকে 12টার মধ্যে 20 পেটি দিতে হবে, না দিলে তোমায় ও তোমার পরিবারকে শেষ করে দেওয়া হবে। এরপরই আরেকটি মেসেজ আসে, এবার একেবারে তুই তোকারি, লেখা হয়, শুভ সকাল, বাড়ি থেকে বেরো, যে কোনোভাবে সকাল 9:45 অ্যাকাউন্টে টাকা পাঠা। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর দাবি, মেসেজের উত্তর না দেওয়ায় শুক্রবার সকালে তার কাছে ফোন আসে।
किसको भेजना पड़ेगा आपको? हाँ, नहीं तो तुम और तुम्हारा फैमिली सोच लेना क्या होगा। ठीक है, कहाँ से बोल रहे हैं? रेडी रहना, रेडी रहना, कल सुबह रेडी रहना। পুলিশকে একটা এফআইআর করে দিয়েছি আমি আমার আতঙ্কিত ব্যাপার না, এর আগে অনেক বোমগুলি খেয়েছি, কিন্তু আমার পরিবার আছে, আমার মেয়েরা আছে, আমার কি একটা পালিতা কন্যা আছে, ভাইরা আছে, দাদারা আছে। আমি না ঘেরা টোপে থাকি, ওরা তো ঘেরা টোপে থাকে না। কতদিনের সময়সীমা দিয়েছে? কালকের মর্নিং। আগে মেসেজ করতো তো আমিও তো গুরুত্ব দিতাম না, পরে দেখছি আমার উপর বোমও মেরেছে, গুলিয়ে চালিয়েছে। ভগবানের উপর আশীর্বাদ ছিল বলে বেঁচে গেছে। 2রা জানুয়ারি মালদায় ধাওয়া করে দোকানে ঢুকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় তৃণমূলের জেলা সহ সভাপতি দুলাল সরকারকে। এবার সেই জেলাতেই হুমকি পেলেন আর এক তৃণমূল নেতা, জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যা চলছে তা কোথাও হুমকি ফোন, সুপারি, এবং এই বাবলা সরকার খুনের 50 লক্ষ টাকা খুনের সুপারি দেওয়ার কথা পুলিশে জানিয়েছে। একটি জেলার মধু ভাণ্ড কত বড় হতে পারে যে মধু খাওয়ার জন্য একের পর এক নেতারা, এর আগে আরেকজন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তিনিও হুমকি পেয়েছেন বলে প্রকাশ্যে জানিয়েছেন। মারছে তৃণমূল, মরছে তৃণমূল, আক্রমণকারী তৃণমূল, আক্রান্ত তৃণমূল। আর এই যে রাজ্যের সামগ্রিক আইন শৃঙ্খলা ব্যবস্থার ভয়াবহ পরিস্থিতি, তার মূল দায়িত্ব রাজ্যের পুলিশ মন্ত্রী। এখন কৃষ্ণেন্দু নারায়ণ তিনিও নাকি খুনের হুমকি পেয়েছেন। এগুলো তৃণমূল দলের নেতারা বুঝুক যে খবরদারি এবং দখলদারি তার লড়াই চলছে তৃণমূলে, এবং সেই কারণে তৃণমূলের নেতারা সবাই শঙ্কিত, প্রত্যেকেই আরেকজনের কাছে মৃত্যু ভয়ে আতঙ্কিত হয়ে আছে। আসলে এটা মৃত্যু ভয় না, দখলদারির অভিযানের ভয়। এ নিয়ে বিরোধীদের আক্রমণের জবাব দিয়েছে তৃণমূল। যে বার্তা উনি পেয়েছেন সেটা নিশ্চিতভাবেই উদ্বেগজনক। বাংলার বিরোধী কোন শক্তি, বাংলার বিরোধী যারা সব আছে, তারা এইসব নানা ধরনের কাণ্ড কারখানা করে একটা আপত্তিকর কাজকর্ম করে। পুলিশ প্রশাসন যা যা করার করছেন তারা দেখছে। এই ঘটনার পর ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তারপর থেকে পুলিশে ছয়লাভ তার বাড়ি সংলগ্ন এলাকা। একটা সময় আন্ডারওয়ার্ল্ডে ডি কোম্পানির অর্থ ছিল মোস্ট ওয়ান্টেড ডন দাউদ ইব্রাহিম। ডি কোম্পানি থেকে হুমকি ফোন পেতেন কোটিপতি ব্যবসায়ী, বলিউড তারকা, রাজনীতিবিদরা। কিন্তু কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ডি কোম্পানির নাম করে হুমকি দিল কারা? পাওয়ার প্রোভাইডস ওয়েলথ, ওয়েলথ প্রোভাইডস করাপশন। এই যে তোমার আকাশ ছোঁয়া দুর্নীতি না, আর হিমালয় ছোঁয়া তোমার করাপশনের দুর্নীতির উপার্জনের টাকা, দুটো ক্ষেত্রেই দুলাল সরকার বলে এ বলো সব ক্ষেত্রেই কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত উইথ দি পলিটিক্যাল পার্সোনাল। দুটো দল, একটা দলের মধ্যে দুটো ফ্যাকশন, 3টে ফ্যাকশন, 4টে ফ্যাকশন। তুমি যদি বলো সত্যি কথা, অ্যাজ অ্যান ইনভেস্টিগেটর, দেখো দুলাল সরকারের মার্ডার কিন্তু স্টিল রিমেন আনডিটেক্টেড। একদম আমার যা অ্যাকুমেন্ট বল, যদি বিন্দুমাত্র উনি থাকে, আমার মনে হয় যে রোহন রজক, বাবলু যাদব, কত কি গপ্প শুনলাম। তুমি আজ পর্যন্ত দেখেছো যে কোন খুনের মোটিভটা সামনে এসছে বলুন তো? কসবায় সুশান্ত বাবুর ওপর হামলা নিয়ে এত আমরা আলোচনা করছি, তার মোটিভ আজ অব্দি জানি না। পুলিশ খাওয়ানো হয়েছে, হ্যাঁ, যে এখন কালকে শোনা হয়েছে বোধহয় যে অর্থমূল্যটা বলা হয়েছিল সুপারির 5 না 10,000 টাকা, সেটা কম মনে হয়েছে, এখন বলছেন না ওটা 50 লক্ষ। তাতে কি যায় আসে? 1 কোটি হোক, আমি বলছি, কিন্তু মোটিভটা কেন সুশান্ত ঘোষের ওপর হামলা হলো? মানুষের এ কথা জানার অধিকার আছে। অ্যাকচুয়াল লোককে সুপারিটা দিল সেটা জানা যাবে না? ঠিক, সেই লোকটা বাইরে থাকে, বিদেশে বা অন্য স্টেটে থাকে, এখানে কি তপসিয়া নাকি তার একটা ঘর আছে। হি মে বি ওয়ান অফ দ্য মিসক্রিয়েন্টস, হি ক্যানট বি এ মেন্টর। জেলার পুলিশ প্রশাসনের যিনি মাথায়, পুলিশের সর্বোচ্চ কর্তাকে জেলার নিরিখে তাকে অপদার্থ বলেন, কিন্তু 12 দিন পর সেই ঘটনার রিপ্লে হয় আর তিনি স্বপদে থেকে যান অপদার্থ বলার পরও। আমি বলছি যে রাহুল, সমস্যাটা কোথায়? আজকে 12 দিনের মাথায় মুখ্যমন্ত্রীর দলের, শাসক দলের একজন, তৃণমূল কংগ্রেসের একজন খুন হলেন, অঞ্চল সভাপতি এবং আরেকজন, তিনি কার্যত অঞ্চল সভাপতি, কার্যত অত্যন্ত আশঙ্কাজনক অবস্থা। আমরা সবাই যারা আহত হয়েছেন তারা দ্রুত সুস্থ হয়ে উঠুন এই কামনা করি, কিন্তু আমি বলছি যে ভয়ঙ্কর। তৃণমূল সমর্থকেরা কেউ নিরাপদ নয়, সবার সুরক্ষা নিয়ে চিন্তার বিষয় আছে। দেখো সুমন, একটা কথা পরিস্থিতি এদিকে যাচ্ছে, স্পষ্ট করে বলা উচিত যে
আজকে যেটা হচ্ছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তুমি যেটা বলেছো, যে প্রশ্ন তুলেছো, এটা খুব সমীচীন প্রশ্ন, অত্যন্ত অর্থবহ প্রশ্ন, যে এটা হবে কেন বা হচ্ছেই বা কেন। এর সঙ্গে এটাও ঠিক যে বাংলায় প্রথম পশ্চিমবঙ্গে এটা হচ্ছে তা তো নয়, বহুদিন ধরে বহুকালে এর আগে আমরা দেখেছি, বিভিন্ন সরকারের সময় দেখেছি, বহু এরকম ঘটনা দেখেছি, যদিও এটা 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 অত্যন্ত নিন্দনীয় ঘটনা। শাসক দলের নেতাকর্মীকে খুন করছে। আমার বড় বড় জেনোসিস দেখেছি, এখানে বড় বড় মানে কি বলে ভয়ঙ্কর ঠিক বলেছো, কিন্তু আমি বলছি কেশপুর হয়েছে, নানুর হয়েছে বলে আজকে মালদা হবে না, তোমার প্রশ্ন তা নয়। এবার কথা দেখো, আমার একটা অদ্ভুত প্রশ্ন, তুমি এক্ষুনি বললে না, মুখ্যমন্ত্রী বলার পরেও এসপির কি করে এসপি ওই জায়গায় থাকেন, বা মুখ্যমন্ত্রী বলার পরেও, তার মানে মুখ্যমন্ত্রীর ব্যাপারে ট্রান্সপারেন্ট। উনি কিন্তু কোথাও দাঁড়িয়ে এমন কথা বলবেন না যাতে বিরোধীর হাতে অস্ত্র তুলে দেবো। তার মানে মুখ্যমন্ত্রী একদম সোজা সরল ভাষায় যেটা ঠিক সেটাই বলেছেন, ট্রান্সপারেন্ট, কিন্তু তিনি তাকেই সেই চেয়ারে রাখলেন না। আমি বলি এবার নিশ্চয়ই ভাবার সময় এসেছে, সিদ্ধান্ত তিনি নেবেন। একটা রাজনৈতিক দল যদুবংশের মতো নির্বংশ হওয়ার দিকে এগোচ্ছে নিজেদের মধ্যে খুনোখুনিতে, আর গোটা বাংলার মানুষ তার জন্য সাফার করবে এই সমস্ত ক্রিমিনাল। কিন্তু নির্বংশ বলবেন, ভোটের পার্সেন্টেজ তো ক্রমশ বাড়ছে। সেই পার্সেন্টেজ বাড়ে, অনেক এর আগেও তো দেখেছি পার্সেন্টেজ বাড়তে বাড়তে যখন কমে শূন্য হয়ে যায়। সুতরাং শূন্যটা এদের কপালে রয়েছে, সেটা আজ বা কাল আমি বলতে পারবো না। আমি শুধু এইটুকু বলি, ট্রান্সপারেন্সির কথা শুনছিলাম, খুনোখুনিটাও ট্রান্সপারেন্টলি হচ্ছে, সবার সামনে পাথর দিয়ে থেতলে মানুষের একদম মাথাটাকে থেতলে দিয়ে বেরিয়ে গেল, আর পুলিশ বললো যে না না, বুলেটের আঘাত হয়নি, পাথর দিয়ে মারাটা যেন অপেক্ষাকৃত কম ভয়ঙ্কর আর কি। এই যে একটা নারকীয় পরিবেশের মধ্যে রয়েছি, তার কারণটা কি? এখানে বিচারপতি, এখনকার যিনি এমএলএ প্রাক্তন বিচারপতি, একটা কথা যেটা বলেছেন সেটা আমার নিজের বিরুদ্ধে, সেই রাষ্ট্রবিজ্ঞানের জায়গা থেকে বলি, অ্যাবসলিউটলি একটা লিডারশিপ ক্রাইসিস। সেই লিডারশিপ ক্রাইসিস থেকে একটা পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল ক্রাইসিসে পরিণত হচ্ছে। লিডারশিপ ক্রাইসিসটা কি? যিনি প্রশাসনের নেতৃত্ব দিচ্ছেন তিনি নেতৃত্ব দিতে পারছেন না, তিনি বলছেন ওখানকার এসপি দায়ী। আরে পুলিশ মন্ত্রী হিসেবে তার তো প্রথম কাজ হচ্ছে এসপিকে বদলি করে দেওয়া। আজ 12 দিন ধরে বদলি করা হয়নি কেন? সেই কাজটা তো ওনাকে করতে হবে। উনি কি চাইছেন যে রাজীব কুমার বদলি করবে? রাজীব কুমারের বদলি করার তো এখতিয়ার নেই, বদলিটা তো মুখ্যমন্ত্রীকে করতে হবে। উনি বলে দিলেন একবার যে ওখানে এসপি দায়ী, তাই এসপিকে চেঞ্জ করা হয়নি কেন? এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে লিডারশিপ ক্রাইসিস, পলিটিক্যাল লিডারশিপ। এই দলে একজনই নেত্রী, বাকি সবাই একেবারে ল্যাম্প পোস্ট, একটাই পোস্ট। তো তিনি যদি দলকে সামলাতে না পারেন, সেখানে যদি ক্রাইসিস হয়, তার দলের এমএলএ বলেছেন যে এখানে শীর্ষ নেতৃত্বের কথা কেউ শুনছে না। জুলাই বা মিড আগস্ট মালদা এই জেলাতে প্রায় 6 জন প্রসূতির মৃত্যু ঘটল। মুখ্যমন্ত্রী ছুটে গেলেন 2011 সালের মিড আগস্টে। মুখ্যমন্ত্রীর প্রথম ভার্সনটা ছিল, এই মহিলারা যখন কনসিভ করেছিল তখন বামফ্রন্ট আমল ছিল। আমি খুশি হতাম হয়তো রাহুলদা বা মুখ্যমন্ত্রী বলতে পারেন যারা তৃণমূলের খুন হচ্ছেন, যারা মারছেন, তারা হচ্ছে বামফ্রন্ট সরকারের সময় জন্মেছে। জোকস অ্যাপার্ট, আমি বলবো 2012 সাল বর্ধমানের দেওয়ানদিঘিতে আমাদের 2 নেতা, প্রদীপ্তা প্রাক্তন বিধায়ক এবং বর্ষিয়ান নেতা কমল গায়েনকে রাস্তায় থেতলে মিছিল করার অপরাধে খুন করেছিল তৃণমূল কংগ্রেস। তখন অনেকে হাততালি দিয়েছিলেন। আমরা তখনই বলেছিলাম কাকের মাংস খায় না, কিন্তু তৃণমূল কংগ্রেসের মাংস ছিঁড়ে কুবলে খায়, তার প্রতিবেদনে আমরা দেখেছি। জেলাটার নাম কিন্তু সুমনদা আর মালদা নেই, জেলাটার নাম হয়েছে এখন মাল দেয়। কে কাকে মাল দিচ্ছে, কে কাকে মাল দিচ্ছে না, তার ওপর তৃণমূলের বেঁচে থাকা নির্ভর করছে। পরপর 2টো খুন সেটা কিন্তু প্রমাণ করে দিল। আমি বলবো তৃণমূলের নেতাদের, মানে রাহুলদাকে তো খুব সতর্ক হতে হবে। রাহুলদা আমার দাদার মতো। এখন তৃণমূলের নেতাদের বাঁচতে গেলে শুভময়দাকে নকল করতে হবে। শুভময়দার মতো 0 ফিগার যদি তৃণমূল কংগ্রেস করতে পারে, তাহলে টার্গেটটা করতে দুষ্কৃতীদের সময় লাগবে। তাই শুভময়দার মতো 0 ফিগার করতে হবে, কিন্তু 0 ফিগার করতে পারবে না। এখন তৃণমূল কংগ্রেসের নেতারা, আপনারা জানেন যে জেলে যিনি আছেন, আমার অঞ্চলের বিধায়ক, আমি খুব অল্প ভোটে তার কাছে হেরেছিলাম, ওনার তো জুতো ফিতে বাঁধার জন্য লোক লাগতো। মনোরঞ্জন পাত্র খুনের জন্য অভিযুক্ত জেল খেলেছে, সে কত পাঠাতো বুদ্ধবাবু, এটা আমার জিজ্ঞেস করতে হবে। এই যে বলছে না পাঠাতো, তো এটা কৌস্তব বলতে পারবে। প্রথম কথা এটা ঠিকই যে কেন আটকানো যাচ্ছে না। আমি তোমাকে বললাম আবারও, যারা পার্টির কথা বলে তথাকথিত মানুষ, এবং তুমি অর্থনীতির কথা বললে আমি মানছি, এটা অর্থনীতিটা কিন্তু আমি ধরে নিচ্ছি পার্টির লোক মারেনি, সুপারি কিলার মেরেছে, তাকে কেন আটকাতে পারছেন না? অর্থনীতির কথা যেটা বলছো, বিধায়ক বলছেন যে পুলিশের ইন্টেলিজেন্স নেই। কোথাও ডেফিনেটলি অর্থের ব্যাপার আছে, কিন্তু সেটা শুধু তৃণমূল কংগ্রেস ওরিয়েন্টেড নয়। আমার কথা হচ্ছে সেখানে দাঁড়িয়ে 5 কোটি টাকা আসে রাহুল, 5 কোটি। একদম না, পুলিশের হয়তো সমবায় নিয়ে এই মারপিট হয়। আমি লোকসভা বিধানসভা বাদ দিচ্ছি, আচরণ করছে মনোরঞ্জন পাত্রকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। আমি বলছি 2010 সাল আশুতোষ কলেজের বাইরে ওদিকে শবন করে খুন হয়ে গেল, সৌভিক হাজার চোখ চলে গেল। আমি
যাবে। আমি বিদেশে আমার নামে মামলা হয়েছিল, বহু মিথ্যে মামলা করানো হয়েছিল। আমি দেখান সিপিএম আমলে এই ভায়োলেন্সটা তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, গোটা আমাদের পশ্চিমবাংলা সমাজ এবং রাজনীতিতে যা যা ঘটছে এটা তারই একটা অংশ। আমি মনে করিয়ে দেবো বহু চর্চিত, কারণ সেই নির্বাচনে আমি অংশ নিয়েছিলাম। 2021-এর বিধানসভা নির্বাচনের পর কটা মানুষ মারা গেছে, খুন হয়ে গেছে বিজেপি করার অপরাধে। একটা আমাদের রাজ্যের অবস্থাটা একটু ভাবুন। সত্যি সিপিএম আমলে অনেক গোলমাল হয়েছে, তার আগে 72 আমরা দেখেছি, সেই সময় অতি বামদের ওপর অত্যাচারের খবর আমরা শুনেছি, কিন্তু রাজনীতিটা তৃণমূল কংগ্রেস যে জায়গায় এনে নামিয়ে দিয়েছে মোটের ওপর, তাতে এরপর হবে কি, তৃণমূল কংগ্রেস তলায় ট্যাগলাইন জন্মিলে মরিতে হবে। যে জায়গাটায় তৃণমূল কংগ্রেস পৌঁছে দিয়েছে সেই জায়গাটা এমন একটা পরিস্থিতি যে মুখ্যমন্ত্রী স্বচ্ছতার কথা বলছেন বিরোধী নেত্রী হিসেবে, কোনো রকম দায় দায়িত্বের ব্যাপারই নেই। একজন তৃণমূল কংগ্রেসের বিধায়ক মোহাম্মদ আব্দুল গনি তিনি বলছেন জাকির শেখের কথা। তৃণমূল কংগ্রেসের মঞ্চ বাঁধাটা বন্ধ করতে হবে রাহুলদা, কারণ তৃণমূল কংগ্রেস মঞ্চ বাঁধলেই সিপিএম বিজেপি আর কংগ্রেস থেকে লোক গিয়ে যোগ দিচ্ছে। এই খুনোখুনি তো তৃণমূলের কেউ করছে না, সিপিএম কংগ্রেস এবং বিজেপির লোকরা করছে। ফলে মঞ্চ বাঁধা বন্ধ করলে আপনাদের এই সমস্যাটা কমবে, কারণ মঞ্চ বাঁধলেই এটা হচ্ছে। শিয়ালদা স্টেশনের পাশ দিয়ে যাওয়ার সময় আমাদের হেলমেট পরতে হচ্ছে, মাথায় ঢিল পড়ার ভয় নয়, ঢিল পড়ার পর লোকে যদি তৃণমূল কংগ্রেস বলে দাগিয়ে দেয় তার ভয়। এত মানুষের সমর্থন, এত মানুষ সৎ তৃণমূল সমর্থক যারা ভোট দিচ্ছেন, আর দলটার কর্পোরেটাইজেশনের মাধ্যমে কোনো রকম নিয়মনীতির বালাই নেই। একদিকে ডি কোম্পানির নাম করে হুমকি পেলেন তৃণমূল নেতা, আর অন্যদিকে নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে উঠে এলো নতুন নাম, যাকে বিজেপির সদস্য বলে দাবি করেছে তৃণমূল। সূত্রের দাবি, কেন্দ্রীয় এজেন্সি সিবিআই তাদের সাপ্লিমেন্টারি চার্জশিটে অরুণ হাজরা ওরফে চিনু হাজরাকে সরাসরি অভিযুক্ত বলে উল্লেখ করেছে। কিন্তু এই অরুণ হাজরা ওরফে চিনু হাজরা কে? যে নামটা শুনলাম উনি তো পুরনো কংগ্রেস করতেন, পরবর্তীকালে একটা সময় তৃণমূলে খানিকটা ছিলেন। তা এরপরে তাপস রায় যখন বিজেপিতে যোগদান করেন তো তখন বিজেপিতে তিনি চলে যান। আজকে তিনি বিজেপি নেতা। ওই অরুণ হাজরা বা ওই চিনু হাজরা যদি ইনি হন তাহলে তাপসদার বন্ধু লোক, তাপস রায়ের বন্ধু লোক, প্রকাশ্যে আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি করেন, এটা নিয়ে কোথাও কোনো সন্দেহ নেই। উনি বিজেপির উত্তর কলকাতার নেতা। তবে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া তাপস রায়ের দাবি, তিনি এ বিষয়ে কিছু জানেন না। এ প্রসঙ্গে তার মুখে উঠে এসেছে তার বাড়িতে ইডি অভিযানের কথাও। আপনার ঘনিষ্ঠ অরুণ কুমার হাজরা প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে তার নাম আছে। তিনি আপনার সঙ্গে বিজেপিতে জয়েন করেছেন, এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া? আমি এসব বিষয়ে সত্যি কিছু জানি না, সুতরাং আমি এই বিষয়ে কি বলবো, কি করে? আমার বাড়িতেই ইডি এসেছিল, আমি আজ পর্যন্ত জানতে পারলাম না কেন এলো। সূত্রের খবর, সিবিআই এর চার্জশিটে দাবি করা হয়েছে নিয়োগ দুর্নীতির এজেন্ট ছিলেন অরুণ হাজরা। একাধিক চাকরি প্রার্থীর কাছ থেকে তিনি লক্ষ লক্ষ টাকা তুলেছিলেন। প্রার্থী পিছু নেওয়া হয়েছিল 5 থেকে 8 লক্ষ টাকা। চাকরি প্রার্থীদের তালিকা তৈরি করে কালীঘাটের কাকুর কাছেও পাঠিয়েছিলেন এই অরুণ হাজরা। কালীঘাটে কাকুকে চিনি, সুজয় ভদ্র, ওর সঙ্গে আমার 40 বছরের সম্পর্ক, আজকের দিনের না। দুজন ছেলে আমার কাছে এসেছিল, আমাকে বললো দাদা তুমি একটু সুজয় ভদ্রকে চেনো? আমি বললাম হ্যাঁ চিনি, আমরা একটু পরীক্ষা দিয়েছি, আমাদের চাকরি একটা ক্লাস 11 একটা ক্লাস 9-10। তা আমি সেই রেকমেন্ডেশনটা আমি ওকে করি, পরবর্তীকালে তাদের চাকরি হয়। সেরকম রেকমেন্ডেশন আমি 100 ML এর নাম দিয়ে দেবো, যাদের সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ আছে। জয়ের সঙ্গে আমার একটা আর্থিক সম্পর্ক ছিল। ইফ দেয়ার ইজ এ ট্রানজাকশন, ওরা বলবে এই ট্রানজাকশন আছে, ওই ট্রানজাকশন আছে, সেই ট্রানজাকশন আছে, ওরা বলছে, আমি বলছি হ্যাঁ সিবিআই বলছে, আমি বলছি হয়নি। তাপসের সঙ্গে আমার সম্পর্ক অ্যাবাভ দ্য পলিটিক্স। তাপস যখন করেছে, আমি তো একটা টিম একসঙ্গে চলার পথ যেটা, সেটা হচ্ছে আমার আর তাপস দীর্ঘদিনের, প্রায় 40 বছর। তাপস বিজেপিতে গেছে, এখনো পর্যন্ত বিজেপির আমি কোনো পদ নিইনি। বিজেপিও বলতে পারবে না চিনু হাজরা কোনো পদ চেয়েছে বা পদ নিয়েছে। কবে জয়েন করলেন বিজেপি? যখন তাপসের নির্বাচন থেকেই আমরা অ্যাকচুয়ালি বিজেপি মেম্বার হয়েছে সেদিনই, কদিন আগে। এই অরুণ হাজরার বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতারণা, তথ্য প্রমাণ লোপাট এবং তথ্য প্রযুক্তি আইনের একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। তদন্ত চলছে, বহু লোকের নাম আসছে, কে আছে কে না। যখন এইসব ঘটনাগুলো হয়েছে, কে কোন পার্টিতে ছিল সেটা গুরুত্বপূর্ণ নয়। যে এই অনিয়মিত কাজের সঙ্গে, অন্যায় কাজের সঙ্গে যুক্ত, তাকে শাস্তি পেতে হবে।
তদন্ত করে সে তথ্য নিয়ে আসবে সিবিআই, তো কোর্ট সেটা বিচার করবে, আর এটা তাড়াতাড়ি হওয়া উচিত। অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলায় সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর বিরুদ্ধেও আদালতে চার্জশিট জমা দিল সিবিআই। এবিপি আনন্দ।